ওই জিল্লু এই মাল দে। যদি বাংলাদেশে কাউকে বলি আই ফিল লাইক সাকিব খান। আমাদের মতো গরিবদের শরীর থেকে রক্ত ঝরানোই আপনাদের অহংকার। আমি জানি প্রিয়ার বাবা কোনোদিনই আমার কাছে প্রিয়াকে তুলে দেবে না। যখন আমাকে ঘোষণা করা হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, এরপরে তো প্রচুর প্রেস, প্রচুর ক্রাউড। আহো ভাতিজা আহো। আমি ভাত এবং গরুর মাংস খাই না প্রায় তোমার 15 বছরের উপরে। সাকিব ভাইয়ের যেটা সেটা হচ্ছে গিয়ে দ্য ট্রান্সফরমেশন। সানডে মানডে একেবারে ক্লোজ কইরা দিমু। নিশো ভাই হ্যাজ দ্যাট র্যাভেজিং একটা ব্যাপার আছে। রাফা নানজিবা তোরসা এমন একটি নাম যিনি কেবলমাত্র বিশ্ব সুন্দরের প্রতিযোগিতার একটি মুকুট নিয়েই খ্যাত হননি। তিনি এরপর নিজেকে প্রমাণ করেছেন বারবার, কখনো নাচের ভাষায়, কখনো বা নিজের ভাষায়। এমন একটি নাম যিনি মিডিয়াতে কাজ করছেন এবং ভালো ভালো কাজের সঙ্গে আমাদের প্রতিনিয়ত পরিচয় করে দিচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনপিবি তারার রঙে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমা রশিদ এবং আজকের অতিথির না বলা অনেক গল্পই আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। স্বাগত জানাচ্ছি। কেমন আছো আপু? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি, বিশেষ করে তোমার কাছকে পেয়েছি। অনেক দিনের ইচ্ছে ছিল তোমার কাছ থেকে অনেক না জানা গল্পগুলো শুনবো, সো খুব ভালো লাগছে। একদম যদি সেই সুন্দরী প্রতিযোগিতার মঞ্চের কথা বলি, সেই সময়ের কিছু গল্প আমাদের সাথে শেয়ার করো। সেই সময়ের গল্পগুলো আসলে আমার এতবার বলা হয়েছে এত জায়গায়, তারপরে মনে হয় যে মানে এই যে কিছুদিন আগে তো বিষয়টা ঘটলো, এরকম একটা ফিলিং কাজ করে। ঘুম থেকে উঠে মনে হলো গতকাল। ঘুম থেকে ওঠার কথা তো আমরা নাই যাই, কারণ এই মানে আমার যেদিন একদম আমি শেষের থেকে শুরু করি বিষয়টা, খুব মজার একটা ঘটনা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যখন আমার ক্রাউনিংটা হয়, যখন আমাকে ঘোষণা করা হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, এরপরে তো প্রচুর প্রেস, প্রচুর ক্রাউড, সব কিছু হ্যান্ডেল করে আমি খুব টায়ার্ড। আমি আমার মা সহ আমরা একসাথে বাসায় গেলাম। বাসায় গিয়ে ঘুমলাম। ঘুম থেকে ওঠার পর দেখছি আমার যে ফোন নাম্বার, মোটামুটি একদম পুরো বাংলাদেশের সব সাংবাদিকদের কাছে, সব মানে হাউসগুলোর কাছে আমার ফোন নাম্বার। অ্যান্ড ইট ওয়াজ সো ওভারওয়েলমিং, থাকে না যে হঠাৎ করে ওই সময়টাতে ইট হিট মি। যেমন যেটা হয়েছে যে দেখা গেছে মানে এভরিবডি ওয়াজ সো টায়ার্ড অ্যান্ড আই মাই সেলফ ওয়াজ সো টায়ার্ড যে আমার যেদিন ফাইনাল, আমরা তো একদম সকাল থেকে, তার আগের দিন ঘুম হয়নি কয়েকদিন ধরে। উই ওয়ার প্র্যাকটিসিং, আমাদের এর মাঝখানে হচ্ছে এই টেস্ট ওই টেস্ট, অনেক ধরনের টেস্ট। তো আমার যখন মেকআপ করছিল, আমি মেকআপের সিটেই ঘুমিয়ে গেছিলাম, আই রিমেম্বার দ্যাট। এবং তারপরে হচ্ছে ক্রাউনিং হলো, পুরো মোমেন্ট, এক্সাইটমেন্ট, বাসায় গিয়ে ঘুম, সকালে উঠে ওই পুরো ব্যাপারটা, ইট ওয়াজ লাইক এক্সট্রিমলি ওভারওয়েলমিং। অ্যান্ড তখন গিয়ে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ লাইক আ বিগ ন্যাশনাল ইস্যু। দেন আফটার দ্যাট পিপল ইউজ টু জোক যে বিসিএস এ প্রশ্ন এসছে যে এবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ কে হয়েছে। অ্যান্ড ওই সময় বিসিএস এ সবাই আমার নাম জানে, ওরকম একটা দুষ্টুমি হচ্ছে। আমার ফ্রেন্ড সার্কেলের অনেকে করতো, যারা কাছে মানুষজন আছে অনেকে করতো। জার্নিটা বলতে গেলে হচ্ছে, জার্নিটা আসলে কিভাবে করে শুরু হয়, আই হ্যাভ অলওয়েজ বিন ভেরি ফ্যাসিনেটেড অ্যান্ড আই রিয়েলি লাইকড প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রায়, সুস্মিতা সেন। কারণ হচ্ছে গিয়ে বিকজ অফ দ্য মূলত অ্যাক্টিংটা ইজ আ পার্ট অফ ইট, কিন্তু তারা যেভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতেন, দ্য ওয়ে দে স্পোক, মুভড অ্যান্ড এভরিথিং। সো আমি জানতে পারি যে দে ওয়ার ফ্রম মিস ওয়ার্ল্ড অ্যান্ড মিস ইউনিভার্স। তো আমি একটু নিজের মতো করে ঘাটাঘাটি করি। মিস ওয়ার্ল্ড তো আমরা শুনেছি কম বেশি, ছোটোবেলা থেকে মিস ওয়ার্ল্ড হয় এরকমই শুনেছি, কিন্তু বাংলাদেশ থেকে যে একদম খুব রেগুলার বেসিসে যাওয়া হতো, বাট আমার আগে যারা ছিল তারা যে মিস ওয়ার্ল্ডেই গিয়েছে এই জিনিসটা আমি আসলে খুব একটা কনফার্ম ছিলাম না, জানা ছিল না আমার। সো আই ওয়াজ অ্যাকচুয়ালি থিঙ্কিং যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশে হয় নাকি দেখি। পরে দেখলাম যে বাংলাদেশে এর আগে হয়েছে, কিন্তু দেয়ার হ্যাজ বিন আ লট অফ কন্ট্রোভার্সিজ, অনেক খুবই ফানি কিছু ইনসিডেন্টস ইত্যাদি ইত্যাদি, এসব ব্যাপার স্যাপার। তো আই ওয়াজ আ লিটল বিট স্কেপটিক যে আচ্ছা ঠিক আছে দেখি, অ্যাপ্লাই করবো না, কখন রেজিস্ট্রেশনের ইয়েটা দেয়। আই ওয়াজ ওয়েটিং ফর ইট। পরে একদিন হচ্ছে থাকে না, ফেসবুকে যেহেতু সার্চ করা হয়েছিল বা গুগলে যেহেতু সার্চ করেছি, অ্যালগোরিদম থেকে সামহাও আমাকে জাস্ট রেজিস্ট্রেশন ক্লোজ হওয়ার মনে হয় একদিন আগে নাকি ওই দিনই আমাকে জানানো হলো যে রেজিস্ট্রেশনের আর একদিন আছে, ইউ ক্যান। তো এখন আই ওয়াজ নেভার লাইক আ মডেল, আমি কোনো সময় ছিলাম না। আমি মডেলিং করেছি ছোটোবেলায়, দ্যাটস ট্রু। আমি ছোটোবেলায় হচ্ছে আমাদের যেরকম ইন্ডিয়াতে থাকে না মিস পাঞ্জাব, মিস দিস, তো আই ওয়াজ
I went to a kind of like a modeling সেটা ছিল হচ্ছে গিয়ে লিটল মিস চিটাগং, সো আমি Okay. লিটল মিস চিটাগং হয়েছিলাম। তারপরে হচ্ছে আমি টানা বেশ কিছু বছর মডেলিং করেছি, প্রথম আলো, ঈদ ফ্যাশন ইত্যাদি ইত্যাদি, ছোটবেলার ছোটবেলার কথা। কিন্তু তাকে না একটা একদম যে পিওর মডেল যেটা প্রপার মডেল থিং, আই ওয়াজ নেভার দ্যাট, আই ওয়াজ মোর ইনটু কালচারাল থিংস, আমি ওইটাতেই বেশি ছিলাম। সো ছবি চাইলো ওরা, আমি আমার খুঁজে খুঁজে কিছু ভালো ছবি যেগুলো আমার কাছে মনে হলো যে আচ্ছা সামনে সাইডে প্রোফাইল, কোনো ফটোশুট ওভাবে করা ছিল না। না যেগুলো ছিল ওগুলো ওই যে আগের ছবি ছিল ওরকম করে, মানে একেবারেই যে টাইপের ক্যাটাগরি ইউ থিঙ্ক যে আচ্ছা ঠিক আছে আমি এরকম একটা কিছুতে দিব, দেয়ার হ্যাজ টু বি সাম ডিসেন্ট সামথিং ইউ আর শেয়ারিং, রাইট? আমার কাছে যেটা বেস্ট মনে হলো আমি ওভাবে করে শেয়ার করলাম। ওখানে ওরা দ্য কোয়েশ্চেন্স ওয়ার ভেরি নাইস, রেজিস্ট্রেশন ফর্মের কোয়েশ্চেন্সগুলো খুব ভালো ছিল, মানে পার্সোনালিটি অ্যানালাইসিস করে ওই টাইপের প্রশ্নাদি ছিল। সো ওরকম ফিল আপ করলাম, করার পর থেকে আমি জাস্ট ওটাকে ওটার মতো করে ছেড়ে দিয়েছি। দেন যেদিন মনে হয় ফার্স্ট অডিশন, মানে আমাদের তো অলমোস্ট 38,000 বা 37,000-এর মতো অ্যাপ্লিকেশন পড়ে, ওখান থেকে দে সিলেক্টেড টপ 100 মোস্ট প্রবাবলি, ওরকম সিলেক্ট করে তারা টপ 100 বা এরকমই কিছু একটা। তো আই গট আ কল, অ্যান্ড আমি তো চিটংয়ে, সো কল পাওয়ার পর তারা জানালো যে এরকম এরকম কালকে না পরশু দিন হচ্ছে গিয়ে এফডিসিতে ফার্স্ট অডিশন, আই হ্যাভ টু বি দেয়ার ব্লা ব্লা ব্লা। আমি কিন্তু বাসায় বলিনি তখন পর্যন্ত যে আমি রেজিস্ট্রেশন করেছি বা আমাকে সিলেক্ট করা হয়েছে বা আমি শর্ট লিস্টেড হয়েছি, বিকজ ইটস এ বিগ ডিল, এতগুলো মানুষের মধ্যে শর্ট লিস্ট হওয়াটা ইট ফিলস গুড। তো আমি বাসায় মাম্মাকে বললাম, অ্যান্ড শি ওয়াজ লাইক হচ্ছে তুমি কি যেতে চাও? আমি বললাম যে হ্যাঁ আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গিভ ইট আ ট্রাই। তো পরে গেলাম, অ্যান্ড আই রিমেম্বার আই ওয়েন্ট দেয়ার উইথ মাই হেয়ার ponytailed, no makeup whatsoever, and হচ্ছে গিয়ে বিকজ আই নেভার ইউজ টু ডু আ লট অফ মেকআপ ওকে। এমনিতেই, মানে আমার গ্রোয়িং আপ, আমার আপব্রিঙ্গিংটা কেমন ছিল, আই ওয়াজ ভেরি মাচ, মানে আমার স্কুল কলেজে এভরিবডি নিউ মি অ্যাজ আ লেডি গুন্ডি, সো আই ইউজ টু প্লে স্পোর্টস, আমি হ্যান্ডবল খেলতাম, ন্যাশনাল খেলেছি আমি, দেন ডিবেট, ডান্স, এইসবের ভিতরে ছিলাম, অ্যাজ আ কলেজ লিডার। তো আমি চুল পনিটেল করা, আমার আজকে খুব একটা মেকআপ নেই, কিন্তু আমি আসলে খুব একটা মেকআপ করি না, আমার কাছে মনে হয় হচ্ছে গিয়ে আই লাভ বিং ন্যাচারাল, অ্যান্ড আই ফিল লাইক এখন ইটস নট ইভেন অ্যাবাউট দ্য ট্রেন্ড, বাট এভরিবডি ইজ অ্যাকচুয়ালি, মানে সবাই তাদের ন্যাচারাল স্কিন বা ন্যাচারাল টোনটাকে অনেক বেশি ইয়ে করে, সেটা আমি আগে থেকেই করে আসছি। সো আমি একেবারে জাস্ট কাজল দেয়া মনে হয়, মানে একেবারেই যেটাকে বলে মেকআপ না করা, কাজল দেয়া ছিল আমার, লিপস্টিকটাও মনে হয় ভাবে করে দেওয়া হয়নি। আমি বলি আই ওয়াজ ওয়ারিং most probably that year ঈদের সময় কোনো একটা ড্রেস, I was wearing that because I felt pretty in it, I felt good in it and confident in it. So পরে রুমে আমরা ঢোকার পর দেখছি সবাই খুব প্রিপারেশন নিচ্ছে এই সেই হ্যান ত্যান, সো আই ডিসাইডেড চুলটা খুলে দিই, চুলটা ছেড়ে দিলাম, হালকা করে একটু লিপস্টিকটা দিলাম, দিয়ে তারপরে হচ্ছে গেলাম। যাওয়ার পরে ওখানে আমাদের জাজেসরা ছিল, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি গুড ইন্টারাকশন ইত্যাদি ইত্যাদি, অ্যান্ড আই গট সিলেক্টেড। তারপরে তো একটা পুরো জার্নি, বাট দ্য খুব ইট কেমন ছিল ব্যাপারটা, যেমন আমি তো যেটা বললাম যে আই ওয়াজ নেভার লাইক আ গার্লি গার্ল, একটা ব্যাপার থাকে না, আই ওয়াজ নেভার দ্যাট। সো ওটা নিয়ে আই গট বুলিড অ্যাজ ওয়েল। আমাদের এখানে এই জিনিসটা কিন্তু আসলেই একটা ব্যাপার আছে। আই হ্যাড মানে আমার না কনফিডেন্স লেভেল ইজ আনশেকেবল, ইউ ক্যান নট শেক মি এনি হাউ। মানে আমার কাছে এটা কাজ করে হচ্ছে ইফ আই এম ইন দ্য স্টেজ, মানুষ আমাকে দেখতে এসছে, উল্টাটা না। সো আই এম লাইক আই এম দ্য স্টার, দ্যাটস হাউ আই অলওয়েজ বিলিভড, একদম ছোটবেলা থেকে আমি বলবো না, বাট আই ট্রেন্ড I trained myself in that way. So একটা জিনিস এটা সবাইকে খুব ইন্টিমিডেট করতো, সেটা হচ্ছে আমি স্টেজে ওঠার আগে আই ইউজ টু বি ভেরি স্মাইলি। তো বলতে হচ্ছে গিয়ে যে আপু তোমার ভয় লাগছে না, তুমি আমাদেরকে ইয়ে করছো না, ইন্টিমিডেট করছো, এরকম আই ওয়াজ লাইক আই ওয়াজ নট বদার্ড অ্যাবাউট এনিবডি, কারণ এটা আমার কখনোই কাজ করে না যে সবার জার্নি এক এক রকম, যারাই ওখানে ছিল সবার ব্যাকগ্রাউন্ড এক এক রকম, সবার কথা বলা এক এক রকম। অ্যান্ড আই নো যে একটা রুমের মধ্যে যেমন ইউ হ্যাভ বিউটিফুল হেয়ার, you have beautiful long hair, so I cannot be upset about why I don't have beautiful hair. So I have to focus on amar ki ache jeta hocche makes me unique. That's what I believe in. So ওরকম করে আমাদের তো খুব বেশি লম্বা জার্নি ছিল ব্যাপারটা এরকম না, একটা মোটামুটি ছোট একটা জার্নি ছিল আমাদের। দো আই উড হ্যাড অ্যাকচুয়ালি ওয়ান্টেড যে আমাদের যেটা হয় যখন একটা ইন্টারন্যাশনাল কোনো জায়গাতে
যাতে পাঠানো হয়। একে তো আমাদের পেজেন্ট সম্পর্কে বাংলাদেশে আসলে মানুষরা খুব একটা বেশি একেবারে জানে না। জানে না। যারা একদম যেমন নতুন করে একটা সময় ছিল, শাপলা কুড়ি ছিল, ওগুলো সম্পর্কে মানুষজন জানতো। আমি মার্কস অলরাউন্ডারে ছিলাম, ওই সময়টাতে মানুষজন জানতো কারণ ওভাবে করে জানানো হয়েছে। কিন্তু পেজেন্টকে মানুষজন হচ্ছে ইউজুয়ালি একটা সুন্দরী প্রতিযোগিতা, অ্যাজ ইউ সেড, সুন্দরী, ইটস নট অ্যাকচুয়ালি অনলি সুন্দরী No. প্রতিযোগিতা, ইটস আ লট মোর আদার অনেক থিংস, কিছুর সাথে অনেক কিছু connected. মিলে। সো মানে পুরো জার্নিটা ওয়াজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। একদিন আমার মনে আছে আই কেম হোম অ্যান্ড আই টকড অ্যান্ড আই আস্ক মাই মম যে আমি কি আসলেই মানে প্রপারলি ইয়ে করতে পারি না, প্রেজেন্ট করতে পারি না বা কোনো কিছু। শি ওয়াজ লাইক যে তুমি এরকম ফিল করলে তো হবে না, ইট ওয়াজ ইয়োর চয়েস, তুমি আসতে চেয়েছো, তুমি জানো যে এখানের মধ্যে ইউ হ্যাভ টু অ্যাক্ট ইন আ সার্টেন ওয়ে, ইউ হ্যাভ টু ড্রেস ইন আ সার্টেন ওয়ে, এটা তুমি জানো, সো ইউ ক্যান নট বি আপসেট অ্যাবাউট ইট। আই ওয়াজ লাইক দ্যাটস ট্রু, আই অ্যাকচুয়ালি ক্যান নট বি আপসেট অ্যাবাউট ইট বিকজ মানে there is always a limit যে আসলে কতটুকু নেওয়া যায়। and when you see people who you don't know, you're trying to be in a circle, you guys are competing together, একসাথে করে একটা তো বন্ডিং হয়। তো Definitely. ওই unknown মানুষজনরা যখন they are continuously judging you or giving you the side look, it actually affects a little bit or something like that. তো যেটাই হোক না কেন, দ্য হোল জার্নি ওয়াজ, বললাম তো, ইট ওয়াজ লাইক আ মিক্স অফ আ লট অফ থিংস। কিছু ভালো মোমেন্ট ছিল, খারাপ মোমেন্ট ছিল, কিছু খারাপ মোমেন্ট ছিল, বাট আমি মূলত ফোকাস ছিলাম আমি অ্যাকচুয়ালি যে কোনো নিজের মধ্যে। কম্পিটিশন আমার মনে হয় অন্যান্য কম্পিটিটররা একটু চেষ্টাই করে তাকে যেন একটু বলি তুমি ভালো না, তুমি এরকম কেন করছো, যেন ওটা না ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে গিয়ে যখন আমি নিজে কম্পেয়ার করা স্টার্ট করব, বিকজ কে কি বললো ওটা আসলে ওখানে ইম্পর্টেন্ট না। আমি যেমন যে ঘটনাটা বললাম যে আমি আমার মার কাছে গিয়ে কথাটা বলা, ইট ওয়াজ নট মোর বিকজ যে আমাকে এসে বলছে, ব্যাপারটা এরকম ছিল আমি জিনিসটাকে আসলে আমলে নিয়েছিলাম। আমি কিন্তু এটা হয়ে আসছে বেশ কিছু সময় ধরে, আমি যদি মাথায় গেঁথে গিয়েছিল। সো ওই জিনিসটাই মূলত কম্পিটিশনগুলোতে এক ধরনের একটা অ্যাডভান্টেজ তৈরি করে তাদের যারা ডমিনেটটা করতে পারে, এবং ডিসঅ্যাডভান্টেজ ফর দোজ যারা ডমিনেটেড হয় এবং আসলে কনফিডেন্সটা সেইকেন হয়ে যায় বিকজ অন্যরা কি বলছে ওটাকে মাথায় নেওয়া হয় ওই কারণে। সো বাংলাদেশের জার্নিটা যেমনই ছিল না কেন, যেমন বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে আমাদের হয়তোবা অনেকে আছে যারা খুব পজিটিভলি ইয়ে করে, উইচ আই অলসো লাভ, বাট আই ফিল লাইক যে আমাদের যে দেশ, আমাদের যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, যেটাই হচ্ছে, যতটুকুই হচ্ছে, ওই জায়গা থেকে পেজেন্ট বলি বা এই ধরনের প্রতিযোগিতাগুলো বলি, একটা কন্টেস্টেন্ট বা একটা ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভকে যেভাবে সাপোর্ট করা উচিত, যেভাবে তৈরি করা উচিত, যেভাবে করে গাইডলাইন দেওয়া উচিত, অ্যাটলিস্ট আমার সময়ে আই অ্যাকচুয়ালি ডিডন্ট গেট অল অফ দোজ থিংস। আই রিচড, আমারটা তো লন্ডনে হয়েছিল, আমি একদিন পরে পৌঁছেছি, ওখানে ওদেরকে ইনফর্ম করা হয়নি, সো মেনি আদার মিসহ্যাপস অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা থেকে। সমস্যা ছিল না গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে সমস্যা ছিল, বিকজ এটার সাথে তো আসলে গভর্নমেন্টের কোনো রিলেশন নেই, গভর্নমেন্ট কোনোভাবে এই, ইটস এ ভেরি প্রাইভেট কম্পিটিশন। সো গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড না, অ্যাফিলিয়েটেড হলে খুব ভালো হয় বিষয়গুলোতে। ট্যুরিজম মিনিস্ট্রি বা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স যদি অ্যাফিলিয়েটেড হয়, জিনিসটা আসলেই খুব ভালো হয় এবং ইন্টারন্যাশনালি ওরা ওটাকে অ্যাপ্রিসিয়েটও করে। যেমন আমার মনে আছে আমি যেদিন পৌঁছানোর পর সিইও থেকে শুরু করে মিস ওয়ার্ল্ডের প্রত্যেকটা পার্টিসিপেন্ট আমার কথা জানতো, বিকজ আমার একটা প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড ছিল, দ্যাট ওয়াজ আ ভেরি বিগ থিং। বাট আমি প্রপারলি আমার কাছে মনে হয় যে আই কুডন্ট গিভ মাই 100% ওভার দেয়ার বিকজ অফ সো মেনি ল্যাক অফ ইনফরমেশন ফ্রম মাই অর্গানাইজেশন, ল্যাক অফ কমিউনিকেশন, ল্যাক অফ প্রপার রিলেশনশিপ বিটুইন বোথ দ্য অর্গানাইজেশনস, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল। কারণ ইন্টারন্যাশনাল ব্যাপারগুলো কি সবগুলো একটা ডিপ্লোম্যাটিক একটা রিলেশন, কিন্তু আমরা যেটাই বলি না কেন, যে যেমন দেখা গেল যে বছর 19-এ, যে বছর হচ্ছে গিয়ে মিস ওয়ার্ল্ডে African, basically হচ্ছে গিয়ে, I'm not trying to be racist, but a dark skinned person got crowned. প্রত্যেকটা মিস ইউনিভার্সেও কিন্তু somebody with a darker skin got crowned, মিস অন্যটাতেও কিন্তু a darker skin got crowned. So it's like a pattern, it's giving out a message, একটা ডিপ্লোম্যাটিক্যাল একটা জায়গা বা কূটনৈতিক একটা সম্পর্ক তৈরি করা, যে আমি যে দেশকে আমি নিব। যেমন ইন্ডিয়াকে কেন আসলে দেখা যায় যে পেজেন্ট ইন্ডাস্ট্রিতে এত বেশি প্রমোট করা হয়, বিকজ ইন্ডিয়া থেকে দে অ্যাকচুয়ালি গেট বেনিফিটস, একটা হিউজ পপুলেশন যারা পেজেন্টটা বা যারাই ওখানে যায় ওদেরকে চিয়ার করে, স্পন্সর্স, গভর্নমেন্ট থেকে a lot of support.
সো মেনি আদার থিংস, অনেক পার্ক। সো বাংলাদেশে ওই জিনিসগুলো অফার করার মতো জায়গা নাই, ব্যাপারটা ওটা না, কিন্তু উই নেভার ট্রাই টু ডু দ্যাট। একটু শ্যাডোতে আছে ইন্ডাস্ট্রিটাই এখনো। শ্যাডোতে রাখা হয়েছে আমার কাছে মনে হয়, শ্যাডোতে আছে বললে ভুল হবে, কারণ যাদের হাতে আসলে মানে ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক আমাদের লাইসেন্স হোল্ডার যিনি ছিলেন আছেন সবার সাথেই ভালো, কিন্তু এই যে শ্যাডোতে রাখা হয়েছে কেন বলি, কারণ যারাই লাইসেন্সটা হোল্ড করেন তারা কিন্তু তাদের ব্যক্তিগত ক্যারিয়ারে, তাদের ব্যক্তিগত জায়গায় they are very well established, so they run industries, they run companies, group of companies, তো তারা জানেন how things work, but তারপরও কেন যে এই জায়গাটাকে ওভাবে করে ট্রিট করা হয় না, এটা নিয়ে আমার কাছে মনে হয় যে আরো অনেক কনভারসেশন হওয়া উচিত। একদম, আমার মনে হয় এই নিয়ে আমরা পুরো একটা দিন কনভারসেশন করতে পারবো, বিকজ অনেকগুলো ওখানে জিনিস ইনপুট করার জায়গা আছে, অনেক কিছু নিয়ে আরো রিসার্চ করার প্রয়োজন আছে। বাট আমাদের এই আয়োজনে আমরা কয়েকটা সেগমেন্ট রেখেছি, আমাদের প্রথম সেগমেন্টটা চলে যেতে চাই। Sure. দর্শক, চলে যাচ্ছি আমাদের প্রথম সেগমেন্ট আইস ব্রেকারে। আইস ব্রেকার আপু, ফার্স্টে তোমার কাছে জানতে চাই, সকালে ঘুম থেকে উঠে কি করো? সকালে ঘুম থেকে ফার্স্টে উঠেই হচ্ছে বসে একটু কিছুক্ষণ ব্রিদ ইন ব্রিদ আউট করি, তারপরে Okay. আমি এটা খুব রেগুলার, আমি একটু পানি খাই। ওকে। পানি খাওয়ার পরে তারপরে হচ্ছে হ্যাঁ, আই ইউজুয়ালি ডোন্ট লাইক টাচিং মাই ফোন, কিন্তু যদি দেখা যায় কোনো কল এসছে আমি ওঠার আগে বা আমার অ্যালার্ম দেওয়া আছে বা কোনো Okay. কিছু, হয়তো তখন ফোনটা একটু সাইলেন্ট করা হয় বা কিছু একটা। বাট মানে একেবারে যদি বলো চোখ খুলে কি করি, উঠেই প্রথমে বসি, বসে একটু নিঃশ্বাস নিই, নিঃশ্বাস Okay. নিয়ে ছাড়ি, পানি খাই, ইটস আ Okay. মাস্ট। মাঝে মধ্যে গরম পানি খাওয়া হয়, বাট ইউজুয়ালি আমার যখন ওয়াটার বটল থাকে ওটা থেকে পানি খাওয়া হয়, অ্যান্ড দেন আই জাস্ট গো টু দ্য ওয়াশরুম অ্যান্ড ফ্রেশন আপ অ্যান্ড স্টাফ। দেন আফটার দ্যাট মেবি আফটার হ্যাভিং ব্রেকফাস্ট অর ডিউরিং দ্য টাইম একটু রুটিনে চেঞ্জ তো হয়ই, হ্যাঁ, সো হ্যাঁ, তখন definitely. হয়তো বা ফোন ইয়ে করা হয়। But মানে এই যুগে এসেও একটা মানুষ ঘুম থেকে উঠে ফোন ধরে না, আগে Yeah, তার I don't. রেগুলার লাইফগুলো মেনটেন করে, এটা আসলে অনেক বেশি অ্যাপ্রিসিয়েটিং একটা বিষয়। আমার মনে হয় সবার শেখা উচিত, বিকজ আমরা ম্যাক্সিমামই আছি ঘুম থেকে উঠে 1 ঘন্টা মোবাইল চালাই, এরপর বলে আল্লাহ আমার দিনটা লেট হয়ে গেল। সো এত পরিচয়, অনেক পরিচয়ে তুমি পরিচিত আপু। যদি বলে একজন বিউটি কুইন, সেটা তুমি, একজন অ্যাঙ্কর তুমি, তোমার অনেক পরিচয়ের মধ্যে তুমি কোনটা বেছে নাও, বা সকালে ঘুম থেকে উঠে কি মনে হয় যে আমি এই মানুষটা? সকালে উঠে আচ্ছা, যদি আমার একেবারে তুমি পরিচয়ের দিকে যেতে চাও, তাহলে এখন যে পরিচয়টা আমি খুব বেশি করে হচ্ছে এস্টাবলিশ করছি বা কাজ করছি, যে পরিচয়টা নিয়ে, সেটা হচ্ছে আমি একজন অভিনেত্রী, আই এম অ্যান অ্যাক্ট্রেস, আই ওয়ান্ট টু বি আ হিরোইন, দ্যাট ইজ দ্য থিং, সুপারস্টার ইন দ্য ইন্ডাস্ট্রি। সো ওই পরিচয়টা নিয়ে আসলে এখন মুভ ফরওয়ার্ড করছি, বিসাইডস ওকে। অন্যান্য পরিচয়ের বাইরে। যখনই হচ্ছে আমরা দেখি কেউ ক্রাউন হোল্ডার হয়, তাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কি হতে চাও, মোস্ট অফ দ্য ক্ষেত্রে তারা বলে যে মিডিয়াতে ভালো করতে চায়, অভিনেত্রী হতে চায়। বাট আসলে কি একজন ক্রাউন হোল্ডারের মেইন লক্ষ্যটা থাকে একজন অভিনেত্রী হওয়া? কি মনে হয় তোমার কাছে? এটা মেজরিটি ক্রাউন হোল্ডারদের আমাদের মতো দেশে আসলে লক্ষ্যটা তাই থাকে, আনফরচুনেটলি যদি আমি সেটা বলতে যাই, বা হোয়াট এভার দেয়ার ওন চয়েস। যেমন আমার যেটা ছিল, বিষয়টা হচ্ছে দ্যাট আই গেট আস্কড আ লট যে আমি কেন আসলে এত কম কাজ করেছি, বা এত পরে এসে কেন আমি ইন্ডাস্ট্রিতে প্রপারলি কাজে ঢুকছি বা কাজটা করছি। এখানে একটা বিশাল রিজন ছিল যে আমি যখন ক্রাউনটা আমি হোল্ড করি, when I became মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, ওর পরে আমি 3 বছর আসলেই জাস্ট হচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে যে দায়িত্বগুলো আছে, আমার নিজের ফাউন্ডেশন, মিস ওয়ার্ল্ডের যেসব রেসপন্সিবিলিটিস, বা এমন না যে আমাকে বলে দেওয়া হয়েছিল, বাট আমি তো জানি কি কি রেসপন্সিবিলিটিস আছে, ওগুলোর উপরে বেশি ফোকাস ছিলাম, আমার পড়াশোনা নিয়ে বেশি ফোকাস ছিলাম, বিকজ আই ফেল্ট লাইক হচ্ছে একটা মিস ওয়ার্ল্ড বাংলাদেশে, বিকজ অ্যাক্টিংটা ইজ সামথিং যেটা আমি ছোটোবেলা থেকে, ইভেন বিফোর আই ওয়েন্ট ফর মিস ওয়ার্ল্ড অর এনিথিং, আমি তো অ্যাক্টিংয়ে কাজ করেছি। তো ওটা আমার কাছে মনে হয়েছে সামথিং যে রিগার্ডলেস আমি এমনিতেই হয়তো ওই লাইনটা পারসিউ করতাম। কিন্তু তোমার যে কথাটা তুমি বললে যে আসলে অভিনয়, ইট ইজ ট্রু, তুমি যদি আমাদের পুরো একটা গ্রাফ দেখো, যারাই এসছে কম বেশি কিন্তু তোমার ক্রাউনিংয়ের পরেই কিন্তু সিনেমাতে ইন করা বা এই ধরনের একটা ব্যাপার অবশ্যই কাজ করে। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে সবসময় মনে হয়েছে, বা আমি এটা আগে বলতাম, এখন আমি এটা বলি না, বিকজ আমি আসলে আমার যে কাজ বলো বা আমার যে কাজের ফ্লো বলো অ্যাজ আ মিস বাংলাদেশ, আমি কিন্তু ওই ফ্লোটা করতে করতে এখন একটা স্ট্রাকচারে নিয়ে এসেছি। সো ইট উডেন্ট ম্যাটার if I am focusing on something else besides being a Miss Bangladesh, I'll always be a Miss World Bangladesh. কিন্তু এই টেন্ডেন্সিটা আমাদের এখানে আসলে খুব কম কাজ করে। সো তুমি যদি আমাকে বলো যে আপু আসলে কি একটা মিস কারোর দায়িত্বকে আসলে, এটা আমরা যদি ইন্টারন্যাশনালিও দেখি যে
অনেক মিস ওয়ার্ল্ডস বলো, মিস ইউনিভার্সেস বলো, দে অ্যাকচুয়ালি ডোন্ট গো ফর সিনেমাস, অনলি Indian Miss Worlds or Miss Universes have gone for cinemas or entertainment industry, তাও কিন্তু not একদম সাথে সাথে এসে। সেখান থেকে কি বাংলাদেশ ইন্সপায়ার্ড অনেকটা? আমার কাছে মনে হয় কোনোখান থেকে ইন্সপায়ার্ড নার ব্যাপারটা ওরকম না। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি এমন একটা জায়গা যেখানে ইউ গেট দ্য প্রপার ফেম, ইউ গেট পাবলিক craze and all those things, and everybody I feel like boluk আর না boluk everybody enjoys it. So ওই জায়গাটা কাজ করে, and যখন you have a platform and people get to know you, তখন কেন ওটাকে ইউটিলাইজ করবে না? ডেফিনেটলি। ওটাই। আবার তোমাকে দেখলে কিন্তু মনে হয় খুবই ডিসিপ্লিন, এবং তুমি বলছিল যে সকাল থেকে ঘুম থেকে উঠে তুমি ফোনটা ধরো না, আগে কিছু কাজ করো এবং বেশ ফিট। কিভাবে এত বেশি ডিসিপ্লিন লাইফ তোমার জীবনে আসলো? ছোট থেকে নাকি নিজে প্র্যাকটিস করেছো? আচ্ছা, ডিসিপ্লিনের ব্যাপারটা হচ্ছে কি, আমার না আমি ছোট থেকে আমার কম বেশি একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা লেগেছে, কারণ দেখা গেছে হচ্ছে আমি শুধুমাত্র যে স্কুলে যাওয়া আসা ওটাই আমার একটা ডেইলি রুটিন ছিল না। আমার এই ক্লাস ওই ক্লাস, এখানে প্রোগ্রাম, ওখানে এটা, ঘুমাও আবার টাইম মতো। সো একটা ক্লক ওয়ার্কের মধ্যে আই হ্যাভ অলওয়েজ বিন দেয়ার। তার চাইতে বড় কথা হচ্ছে গিয়ে যে আমি নিজে তোমার দেখা যাচ্ছে ফর আ ভেরি লং টাইম আমি মাইন্ডফুলনেসের বা তোমার হচ্ছে এই যে ডেইলি প্র্যাকটিসগুলো বা ইত্যাদি ইত্যাদি এইসব বিষয়গুলো নিয়ে আমি কাজ করি, নিজে ট্রেনিং করাই, নিজে ফলো করার চেষ্টা করি। বাট এখানে একটা ব্যাপার কি, ডিসিপ্লিন কিন্তু আমারও যে মিস হয় না বা একটু উল্টাপাল্টা আমি ইনডিসিপ্লিনড হয়ে যাই না, ব্যাপারটা কিন্তু ওরকম না। আই মাই সেলফ লেট গো সামটাইমস। দেখা যায় আই ওয়েক আপ লেট, ভেরি লেট অ্যাকচুয়ালি, অনেক সময় এরকম হয়। হ্যাঁ, এরকম অনেক সময় আমার হয় না, ব্যাপারটা সেটা না, কিন্তু তারপরেও কিছু বেসিক ব্যাপার, যেমন এই যে ধরো উইদাউট এনি মিস সকালে ঘুম থেকে উঠে পানিটা খাওয়া, নিঃশ্বাসটা নেওয়া, বা তোমার ধরো আয়নার সামনে কিছু অ্যাফার্মেটিভ মানে পজিটিভ কিছু কথাবার্তা বলা, অথবা হচ্ছে জার্নালিং করা, এই জিনিসগুলো আমি একদম ডে টু ডে বেসিসেই প্র্যাকটিস করি। তো আমার কাছে মনে হয় হচ্ছে ডিসিপ্লিনটা এটা খুবই সায়েন্টিফিক ব্যাপার, যে তুমি যে কোনো একটা জিনিস যখন তুমি 7 দিন 14 দিন 21 দিন প্র্যাকটিস করবা, যেমন আমি আমার একই ফুড হ্যাবিট ফর আ লট অফ মান্থস, লাইক অলমোস্ট আ ইয়ার, আমার একই ফুড হ্যাবিট, কোনো চেঞ্জ নেই ফুড হ্যাবিটে। কি পছন্দ করো খেতে? আমি সবই খেতে পছন্দ করি। আমি ভাতটা খাই না, আমি ভাত এবং গরুর মাংস খাই না প্রায় তোমার 15 বছরের উপরে। আমার এমনিই খাওয়া হয় না, এটার সাথে কোনো ডায়েটিং বা কোনো কিছু রিলেটেড না। খাও কি? তোমার ধরো না, রুটিও খাওয়া হয় না। যেমন আমার এখনের রুটিন যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার একেবারেই সবজি যেটা সটে করা, লাইক ধরো ফুলকপি, গাজর, বরবটি, এগুলোর সাথে একটু করে চিকেন, এগুলাকে সটে করে, অথবা ওটস তোমার খিচুড়ির মতো করে করে, ওটাই আমার খাওয়া হয়। নিজেই করো এগুলো রান্না? নিজেই করো? নিজেই করা হয়, কম বেশি নিজেই করা হয়। শীতকাল চলে গেলে তো তখন দেখা যাচ্ছে সবজির ভ্যারিয়েন্ট গুলো কমে আসে, ধরো ফুলকপি পাচ্ছ না বা পেলো সেটা কোল্ড স্টোরেজ, তখন কি করো গরমের সময়? ডিফারেন্ট কোনো সবজি ইউজ করা হবে, বাট মানে আমার আসলে রুটিনটাই ওটা, আমি ওই জিনিসটাই খাই। ইটস মানে আউটসাইড ফুড আই ইউজুয়ালি অপ্ট ফর কফি। আমার কফি ভাল লাগে, ইটস ইউজুয়ালি আ ক্যাপাচিনো। তাছাড়াও হচ্ছে আমার সুশি প্রচন্ড ভাল লাগে। সো আউটসাইড ফুড যদি বলতে হয় তাহলে হয়তো বা সুশি টুশি খাওয়া হচ্ছে, বা সাশিমি সুশি এগুলো খাওয়া হচ্ছে। আমার প্রচুর কফি খাওয়া হয়। আই অ্যাকচুয়ালি ক্যান নট, কারণ দেখা যায় কি, ধরো তুমি অনেক দিন ধরে যখন একটু খাবারের হ্যাবিটটা তুমি একটু কমিয়ে করো, তখন তুমি হঠাৎ করে যখন একসাথে অনেক বেশি খেয়ে ফেলো, হেভি ফুড নিয়ে ফেলো, অ্যাটলিস্ট আই ফিল ডিসকমফর্ট, আমার অনেক ডিসকমফর্ট লাগে। সো আই উড রাদার হ্যাভ ফুড ইন্টারভালে। বাট ওয়ান থিং ইজ সেটা হচ্ছে গিয়ে আই হ্যাভ আ হিউজ সুইট টুথ। যেমন আমার বাসায় এখনো পর্যন্ত হচ্ছে গিয়ে বোলের মধ্যে চকলেট রাখা অনেকগুলো। সো আই হ্যাভ আ হিউজ সুইট টুথ। খুব বেশি যে একেবারে মিষ্টির জন্য সুইট টুথের ব্যাপারটা আমি চকলেটের জন্য, বাট ওখানের মধ্যে ধরো একটা সময় টানা গেছে দ্যাট আই অনলি হ্যাড ডার্ক চকলেটস। এখন তারপরে কি মিক্স করে খাওয়া হয়, আমার ডার্ক খাওয়া হয়, নর্মালও খাওয়া হয়। বাট তোমার মানে ধরো তুমি যেটা বললা না যে তুমি অনেক ফিট বা তুমি অনেক এটা, এখানের মধ্যে শুধুমাত্র ধরো ফিটনেসের ব্যাপারটা তো আসলে তুমি জিম আর ডায়েটের উপরেই শুধুমাত্র ডিপেন্ড করে না কমপ্লিটলি। তোমার লাইফস্টাইলের একটা ব্যাপার আছে, তোমার মেটাবলিজম কেমন, স্লিপিং প্যাটার্ন কেমন, ওগুলার অনেক ব্যাপার আছে। সো সবকিছু মিলে তুমি যদি ধরো এমন কেউ হয়ে থাকো যে হচ্ছে খেতে ভালোবাসো,
তাহলে জাস্ট মেনটেন করাটা, যে ধরো তুমি যদি যে কোনো জিনিস তুমি ধরো যদি কাচ্চি প্রত্যেক দিন খাও, এটার একটা নেগেটিভ ইফেক্ট হবেই Definitely. শরীরের উপর। তুমি যদি প্রত্যেক দিনই ফ্রাইড ফুড খাও, এটার একটা নেগেটিভ মানে এফেক্ট হবেই। সো ওই জিনিসটাকে ব্যালেন্স আউট করলেই হয়ে খুব যায়। ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করতে চাই আপু। ধরো বাংলাদেশে ম্যাক্সিমাম বিয়ের দাওয়াতে বলো বা যে কোনো দাওয়াতে বলো একটু কাচ্চি বা হয়তো রোস্ট পোলাও এগুলোই দিচ্ছে, তুমি ওখানে যে আসলে করো কি, কিছু আমি খাও? ওখানে গিয়ে যেটা করি সেটা হচ্ছে, যদি তোমার ধরো চাইনিজ ভেজিটেবল থাকে, ইউজুয়ালি কিন্তু থাকে যে কোনো থাকে, ইয়েতে, হ্যাঁ। সো হয়তো বা ওটা নেওয়া হয় কাচ্চি দিলে আমার। কিন্তু থাকবে আমি না। কিন্তু কাচ্চি খাই না, আমি Okay. কাচ্চি টাচ্চি খাওয়াই হয় না আমার একেবারেই। যদি ধরো তোমার, আমি না খুব বেশি সোশ্যালাইজ করেও যে খুব খুশি করার জন্য ব্যাপারটা করি ওরকমও না, আমি করি না। আমি ইভেন Okay. কোনো দাওয়াতে গেলে, যদি কোনো ইন হাউসও দাওয়াত হয়, আমি কিন্তু আগে থেকে বলে দিই যে আমি ভাত খাই না বা এগুলো আমি খাই না, আপনারা একটু জিনিসটা মানে মাইন্ড করেন না আমি না খেলে। সো দেখা যায় হচ্ছে হয়তো বা তোমার আমি ওখান থেকে মাটন পিসটা হয়তো বা নিব, Okay. অথবা অন্য যে কোনো কিছু আছে ওখান থেকে হয়তো বা অল্প করে খাবো। প্রোটিনটা বেছে নেওয়া। হ্যাঁ, ওভাবে করে আমার খাওয়া হয়। আমি আসলেই ভাতটা অ্যাভয়েড করি, কারণ ভাত আমি এখন দেখা যায় হচ্ছে গিয়ে আমার ভাত খেতে ভাল লাগে, লাগে না যে তা না। যেমন ধরো তোমার খিচুড়ি খেতে আমার ভাল লাগে, আমার প্রপার তোমার ধরো ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে ডিম ভাজি দিয়ে আমার ভাত খেতে ভাল লাগে। কিন্তু যেটা হয় অনেক দিন না খাওয়ার প্র্যাকটিসের কারণে আমি নিজেও চাই না ওই জিনিসটাতে অ্যাকাস্টমড হতে। এটা বাট কখনো ইচ্ছে করে না, ধরো খুব ঝাল করে আলু ভর্তা দিয়ে তোমাকে কেউ ভাত মাখিয়ে দিচ্ছে, তুমি আমি ধরো তোমার, হ্যাঁ, যদি ওরকম ইচ্ছা করে তাহলে হয়তো বা আলু ভর্তাটা খাবো আলাদা করে, রাইসটা না? রাইস হয়তো বা তোমার ধরো একদম এক লোকমা, আর আমার Okay. লোকমাগুলো অনেক ছোট ছোট হয়। Okay. আমি তোমার ইভেন স্পুনে খেলে আমি সবচেয়ে ছোট যে স্পুনটা আছে ওটাতে খেতে পছন্দ করি। Okay. সো ওরকম করে হয়তো বা নিব যেখানে সবজিটা Okay. বেশি বা আলু ভর্তাটা অনেক বেশি, ভাতটা একেবারেই কম। ওকে, তার মানে অনেক বেশি স্ট্রিক্ট তুমি তোমার ফিটনেসের ব্যাপারে। ওয়ার্কআউটের ক্ষেত্রে কি কি করো? Currently, actually, I'm not going to the gym a lot. I'm Okay. actually not, because আমার দেখা গেছে হচ্ছে টানা আমার শুটিং ছিল, আমি শুটিং পুরো একদম 2 মাস, নভেম্বর ডিসেম্বর, হ্যাঁ 2 মাস টানা আমার একদম শুট ছিল। শুটের পরে একেবারেই স্লিপিং প্যাটার্ন থেকে শুরু করে এভরিথিং গেটস ভেরি হ্যাভকড যখন শুট থাকে। হ্যাঁ, কারণ দেখা যায় সকাল 5টায় কল টাইম দিয়েছে, শুটের শেষ হতে 2টা 3টা বেজে গেছে, এরপরে আবার সকালবেলা 6টায় উঠো, ঘুম হচ্ছে না। তো মাঝখানে অনেক দিন হচ্ছে জিমটা করা হয়নি। আই ইউজুয়ালি প্রেফার হোম ওয়ার্কআউট, বাট আফটার ডিসেম্বর, যেমন এই জানুয়ারিতে আই হ্যাভেন অ্যাকচুয়ালি ওয়ার্কড আউট মাচ। তোমার আই হ্যাভ অ্যাকচুয়ালি দেখা গেছে তখনও আমার কাজ ছিল, এই ছিল সেই ছিল, অ্যান্ড আই নিডেড আ লিটল বিট রিকভারি টাইম অ্যাজ ওয়েল। সো হয়তো বা টুকটাক একটু হাঁটাহাঁটি করা হচ্ছে, হয়তো বা একটু তোমার ধরো কয়েকটা স্টেপিং, এরকম একটা সোফায় হয়তো বা কয়েকটা স্টেপিং দেওয়া হচ্ছে, অথবা কিছুই করা হচ্ছে না। তো বাট এমনিতে যদি তুমি বলো যে আমি ওয়ার্কআউট কি করি, আমি যদি তোমার জিমে যাই, আমার আই ওয়েট ট্রেন, আমার ওয়েট ট্রেন, আমার কাছে মনে হয় যে ওয়েট ট্রেনিংটা ইম্পর্টেন্ট, দরকার আছে। নট উইথ আ লট অফ ওয়েটস। আমাদের এখানে আসলে ধরো তোমার ওয়েট ট্রেনিং এর একটা মাইনাস দিক হচ্ছে, তুমি যখনই ওয়েট ট্রেনিংটা একটু অফ করবা তোমার বডি বাল্ক আপ করবে। সো ওই জিনিসটা বুঝে শুনে ওভাবে করে ওয়েট ট্রেনটা করতে হয়। whenever I'm home, I tend to do yoga. আমার কাছে ভালো লাগে যোগা করতে। ওটার বাইরে হচ্ছে গিয়ে তোমার ধরো একেবারেই ধরো তোমার 100টা স্কোয়াটস দেয়া, একদম অনেস্টলি 100টা স্কোয়াটস দেয়া, 100 বার হচ্ছে সোফায় আপ ডাউন করা, তারপরে হচ্ছে গিয়ে তোমার ধরো 30টা বা 40টার মতো লাঞ্জেস দেয়া, যেগুলো তোমার ফুল বডিকে একেবারেই হচ্ছে টায়ার্ড করে দিবে, ওই টাইপের কয়েকটা জিনিস আমার করা হয়। দ্যাটস ইট। বাসায় আসলে 1 ঘন্টা যদি ওয়ার্কআউটে কেউ দেয়, সিম্পল কিছু কাজ করে, তাহলে তার অনেকটা ওয়েট রিডিউস হয়। ওটা লাগে না, তুমি জাস্ট হচ্ছে গিয়ে ধরো, আমাদের তো সকালবেলা উঠে আসলে হাঁটতে যাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ সকালে যে টাইমটাতে রোদটা আরাম থাকে একটু, ওই সময়টাতে আমরা আসলেই উঠি না ঘুম থেকে, এবং যে সময়টাতে আমরা উঠি ওই সময়টাতে রোদটা অনেক কড়া থাকে। বাট আই ফিল লাইক যে সন্ধ্যার দিকে ইফ ইউ গো আউট ফর আ ওয়াক, মেবি ওয়াক ফর হাফ অ্যান আওয়ার অর অ্যান আওয়ার অর সামথিং লাইক দ্যাট অন আ রেগুলার বেসিস, 7-8 দিন 10 দিনে বা 15 দিনে, অ্যাটলিস্ট 1 মাসের মধ্যে ইউল সি ডিফারেন্স 100%। ডেফিনেটলি। ধরাপো তোমাকে এখন একটা সুযোগ দিচ্ছি, তুমি অপোজিট জেন্ডারের যে কোনো সেলিব্রিটিকে ডেটে নিয়ে যেতে পারবে, কাকে ডেটে নিয়ে যেতে? কিয়ানু কেন? রিভস। ওকে, কেন? আই লাভ জন উইক। ওকে, মানে যারাই আসলে এখানে জন উইকের ফ্যান আছে, whoever is watching, বা কনস্ট্যান্টিন একটা মুভি ছিল, ইফ ইউ গাইজ হ্যাভ ওয়াচড জন উইক অ্যাট লিস্ট ইউ গাইজ নো যে মানে কিয়ানু রিভস, আই ডোন্ট নো, আই রিয়েলি লাভ হিম। অথবা দুলকের সালমান, যদি আমি বাইরের যদি বলি ফার্স্টে, দুলকের সালমানকে আমার খুবই ভাল লাগে, আই ডোন্ট নো, আই ফাইন্ড হিম ইজ ভেরি সুইট। অথবা যদি বাংলাদেশে কাউকে বলি, আই ফিল লাইক হচ্ছে আই উড লাইক টু
take on a date, that would be Saqib Khan. I'd like to take him on a date, I guess. শাকিব খান কেন? Why not? না, দু তিনটা কারণ বলো যে এই কারণে শাকিব খানের সাথে ডেটে যেতে চাও। I feel like we'll have a good conversation. আমার কাছে মনে হয়, মানে এটা আমার কাছে কেন মনে হচ্ছে, because we actually met once or twice for during events, and ওই সময়টাতে we had conversations, and I found him very decent. বা যে ধরনের একটা পিকচার সবাই আসলে ইয়ে করে রাখে, I felt that he has changed a lot in his journey, and আমার কাছে মনে হয় হচ্ছে গিয়ে যে meeting with him, ওই যে একটা ধারণা যে Saqib Khan always chooses people or naika from out of the industry, I feel like হচ্ছে গিয়ে যে if he meets with me, he'll change his perspective. ওকে, যাক আমরা আমাদের পরের সেগমেন্টে চলে যাই। Sure. দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট ডিপ ডাইভে। এখন আরো অনেক কিছু জানবো। আপু, তুমি যে বিষয়ে পড়াশোনা করেছো সেটা ভীষণ ডিমান্ডিং একটা মানে ক্যারিয়ার হতে পারতো এবং খুব ডিফারেন্ট একটা পাথে তুমি থাকতে পারতা, কর্পোরেটে অনেক বেশি শাইন করতে পারতা। সব কিছুকে একদম বন্ধ করে দিয়ে এই মিডিয়া ইন্ডাস্ট্রিটাতেই কেন এত বেশি ফোকাস হলে? আসলে সব কিছুকে আমি বন্ধ করে দিইনি, যেটা তুমি বলছো। আমার সাবজেক্ট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, ফর দোজ হু ডোন্ট নো, চিটং ইউনিভার্সিটি থেকে। অ্যান্ড এমন না যে আমি বন্ধ করে দিয়েছি, আমি আসলে সাইমালটেনিয়াসলি কাজ করছি। আমার দেখা গেছে হচ্ছে ইভেন ওয়েন আই ওয়াজ ইন ইউনিভার্সিটি, আইভ ওয়ার্কড ইন এমএনসিজ, আইভ ওয়ার্কড ইন কোম্পানিজ। আমার 2-3টা কোম্পানিতে প্রপারলি আসলে কাজ করা হয়েছে, ভেরি টপ এক্সিকিউটিভ লেভেল, খুব ইয়াং বয়সে। এবং কনসালটেন্সি করা বা তোমার ধরো ওই ধরনের ডিপ্লোম্যাটিক কিছু নেগোসিয়েশন বা ডিপ্লোম্যাটিক মিডিয়েশন যেটাকে বলে, বিং আ মধ্যস্থতাকারী, ওই ধরনের কাজকর্ম আমার কিন্তু করা হয়। আইভ নেভার গিভেন আপ দ্য অপশন যে আই don't want to pursue maybe a corporate career or something which is related to my subject. কিন্তু মিডিয়ার ব্যাপারটা কি, এটা আমার একদম ছোটবেলা থেকে I've always felt that if you want to influence people positively, this is the best way to do it. যেহেতু আপু তুমি আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ তুমি চাইলে কূটনীতিবিদ হতে পারতে বা তুমি এখনো চাইলে দেশের জন্য কাজ করতে পারো এবং তুমি একজন কুইনও। প্যাজেন্ট্রি ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ল্যাকিংস আছে, যেমন যদি বলি বিদেশে কেউ যাওয়ার ক্ষেত্রে গভর্নমেন্টের প্রপার সাপোর্ট না পাওয়া, ফান্ডিং না থাকা, অ্যান্ড আমাদের দেশে আসলে ড্রেস স্পন্সর থেকে শুরু করে আনুষঙ্গিক কেউই অতটা বেশি প্যাজেন্টকে গুরুত্ব দেয় না, যেটা আমরা ইন্ডিয়াতে দেখেছি। এবারে মিস ইউনিভার্সের যদি কথা বলি, যে ইন্ডিয়ান ওনার জন্য গালাতে কি পরবে সেটা ড্রেসটা রেডি ছিল, সে হয়তো সে পর্যন্ত যেতে পারেনি, বাট সব কিছু কিন্তু রেডি ছিল। আমাদের দেশে এরকম কিছু নেই, উল্টো কুইনদের হয়তো অ্যাপ্রোচ করতে হয় এবং তার ফলোয়ার থাকলে সে পায়, না হলে পায় না। তুমি আসলে কেতনে কাজ করতে চাও, বা আসলে গভর্নমেন্ট থেকে যে সাপোর্টগুলো প্রয়োজন, ধরো সে বিদেশে যে একটা লিয়াজু করে দেওয়া বা এয়ার টিকেটটা স্পন্সর করে দেওয়া, আমরা দেখেছি এবছর মেক্সিকোর ক্ষেত্রে অনেক আমরা কন্ট্রোভার্সি শুনেছি যে তার গভর্নমেন্ট অনেক বেশি সাপোর্টিভ ছিল, এগুলো নিয়ে কাজ করবে? দেখো, আমাদের এখানে একটা ব্যাপার কি, যে তুমি যদি if you are not connected to people in the government, তাহলে they will not give you a chance to talk to them. এখানে একটা বিশাল সমস্যা। যেমন ধরো হচ্ছে আমি বাইরের কোনো দেশের কোনো একটা ডিপ্লোম্যাটের সাথে যত ইজিলি কমিউনিকেট করতে পারি, বা আমাদের দেশে যারা বাইরের ডিপ্লোম্যাটসরা আছে বা আমাদের এই ডিপ্লোম্যাটস যারা আছে তাদের সাথে যত ইজিলি আমি কমিউনিকেট করতে পারি, দেখা যাচ্ছে একটা গভর্নমেন্টের কোনো মানুষের সাথে আমি একটা প্রপার কোনো একটা ইয়ে নিয়ে, আমি আসলে এটা ফেস করেছি, হ্যাঁ, যে প্রপার কোনো একটা কমিউনিকেশন করতে গেলে দেখা যাচ্ছে অনেক লেন্দি হয়ে যায়। তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ধরো আমি তোমাকে নিজেই বললাম যে তোমার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বা মিনিস্ট্রি অফ তোমার ট্যুরিজম যদি এই জিনিসগুলোতে ইনভলভড হয়, তো এখানের মধ্যে আমি ব্যক্তিগতভাবে রিচ আউট করা এবং তোমার যারা অর্গানাইজেশনসরা আছে তারাও রিচ আউট করা, দ্যাটস ইম্পর্টেন্ট। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে আমাদের পেজেন্ট, যেহেতু আমাদের এখানকার কালচারটা এরকম, সো আই ফিল লাইক যে যারা আসলে পেজেন্টে যেতে ইন্টারেস্টেড, দে শুড লার্ন হাউ টু প্রপারলি পজিশন দেমসেলভস টু দ্য ব্র্যান্ডস। এটা খুব বেশি দরকার, কারণ তুমি যে কোনো ব্র্যান্ডকে বলো, যে কোনো মানুষকে বলো, যে কোনো কাউকে বলো যে তুমি তাকে কি দিচ্ছ বা তুমি কিভাবে তাকে হাইলাইট করছো, ওটা যখন তুমি তাকে প্রপারলি বোঝাতে পারবে, সে তোমাকে কেন স্পন্সর করবে না বা সে তোমাকে কেন করবে না, যেটা আমার কাছে মনে হচ্ছে। বিকজ আমি তো আসলে মানে ধরো আমার যে ধরো তোমার গিনিসের জার্নি বলো বা আমার অন্যান্য যে কোনো ইন্টারন্যাশনাল যে কোনো ইয়েতে আমি যখন গিয়েছি, বিসাইডস গেটিং ইনভাইটেড, হয়তো বা আমার কোনো কিছু স্পন্সর লেগেছে or some sort of a funding or anything like that, I've always reached out and I've always got it. So আমার কথা হচ্ছে গিয়ে যে you need to understand যে আমি যাকে রিচ আউটটা করছি সে আদৌ এই জায়গাটার
মানে ভ্যালুটা বুঝছে নাকি। এখন আমি একটা এমন কোন একটা কোম্পানিকে রিচ আউট করলাম যার কাছে এটা ম্যাটারই করে না, যেমন ধরো তুমি যদি এমন কোনো কোম্পানিকে রিচ আউট করো যার কাছে বাইরের অডিয়েন্স তাকে নিয়ে জানছে নাকি এটা আসলে ম্যাটার করছে না, সে কেন তোমাকে স্পন্সর করবে, রাইট? সো ওই জায়গাগুলোতে আই ফিল লাইক একটু তোমার হচ্ছে চিন্তা ভাবনা করে অ্যাপ্রোচ করা বা রিচ করাটা দরকার। এবং তুমি যেটা বললে যে ধরো আমি কোনো ধরনের মিডিয়েশন করবো না, আই অ্যাকচুয়ালি আইভ ট্রাইড অ্যান্ড আই উইল কিপ অন ট্রাইং, বাট লেটস সি যে আসলে ব্যাপারগুলো কেমন হয়। কারণ এটা একটা ফ্যাক্ট যে ইফ ইউ আর নট ওয়েল কানেক্টেড to the people in the government or to a higher authority or something like that, তখন তোমার জন্য রিচ আউট করাটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়, and you don't একটা সার্টেন পয়েন্ট ইন টাইমে গিয়ে ইচ্ছা করে না যে কেন। শুধু তো সেটা না, দেখো আমাদের যে ন্যাশনাল কস্টিউম রাউন্ড থাকে অনেক দেশে কিন্তু অনেক হেভি কস্টিউম তারা নিয়ে যাচ্ছে, সাথে অনেক মানুষ যাচ্ছে। আমাদের দেশে কিন্তু সবই যেন মনে হয়, ইভেন আমাদের দেশের জনগণরাও কিন্তু ব্যাপারটাকে আসলে খুব একটা এনকারেজ করে না, উল্টো বলে যে ব্যাপারটা এরকম থাকে যে আমরা খেতে পারি না, ভাত যেখানে পাই না সেখানে আন্তর্জাতিক মঞ্চে। দেখো শোনো, আমি একটা কথা তোমাকে বলি, যাদের কাছে পেজেন্টের লাইসেন্স আছে তাদের কাছে দে অ্যাকচুয়ালি ডু হ্যাভ মানি। পেজেন্টের একটা লাইসেন্স কিন্তু তোমার কাছে একটা গুড অ্যামাউন্ট অফ মানি থাকা লাগে। যেমন ধরো এই যে মিথিলা আপু, হ্যাঁ, শি ওয়েন্ট ফর মিস ইউনিভার্স, ডিড ইউ সি দ্য প্রিপারেশন শি টুক? বা তাকে তো সে নিশ্চয়ই ডেফিনেটলি একা তো সবকিছু করতে পারে নাই, বিকজ তুমি কি মেন্টালি রেডি থাকবা, নাকি তুমি কাপড় চোপড় দেখবা, নাকি তুমি কোনটা করবা? তুমি যদি একাও সব করতে চাও, ইউ নিড আ গুড টিম টু ডু দ্যাট, রাইট? সো শি ম্যানেজড ইট অর শি ওয়াজ হেল্পড অর হাউ এভার ইট ওয়াজ ডান। অন্য কোনো পেজেন্টের ক্ষেত্রে বলো, ইভেন আগের যারা মিস ইউনিভার্স ছিল, দে ডিডন্ট অলসো গেট দ্যাট সাপোর্ট। সো এখানের মধ্যে সাপোর্টটা একটা বিশাল বড় ফ্যাক্টর। তুমি ইন্ডিয়ার এক্সাম্পল দিচ্ছ, কারণ আমাদের বাংলাদেশি তো এবার মিস ইউনিভার্সে গিয়ে দে অ্যাকচুয়ালি মানে শাইন্ড, প্রপার একটা প্রিপারেশন নিয়ে গেছে, ছবি থেকে শুরু করে কস্টিউম থেকে শুরু করে কোনো জিনিসে তো কোনো ঘাটতি ছিল না, একদম না, রাইট? অ্যান্ড দোজ থিংস অফকোর্স কস্টিউম মানি। এখন ওই টাকাটা ধরো, সাপোজ ইউ আর সামবডি উইথ আ লট অফ ট্যালেন্টস, ইউ হ্যাভ আ লট অফ ট্যালেন্ট, ইউ ক্যান স্পিক ওয়েল অ্যান্ড লট অফ আদার থিংস, but you don't have anybody backing you up যে তোমাকে ওই সাপোর্টটা দিবে, যে তোমাকে ধরো অ্যাটলিস্ট ওই গাইডলাইনটা করবে, তাহলে তুমি কিভাবে করবা? মেবি আই এম প্রিটি শিওর ইউ আর নট ভেরি ওল্ড ইন দিস ইন্ডাস্ট্রি, আর ইউ? No, you're not. আমিও যখন হয়েছিলাম, I didn't know how to navigate into the Dhaka. Even still now I don't know how to navigate into the entertainment industry. So you need people to guide you. যেমন for example, এই যে ধরো তোমার মিথিলাপুর যে ব্যাপারটা, she has been in the industry for such a long time. She's well connected to a lot of designers, they're friends, they have good connection, and so many এগুলো কিন্তু হেল্প করে। Oh, definitely, right? So ওই জায়গা থেকে either what you can do is you can start building networks, you can start building connections, or you need to basically find people who are willing to promote the country properly, যারা আসলে টাকাটা খরচ করতে বা তোমাকে ওই সাপোর্টটা করতে, বা টাকার কথাই বাদ দিলাম, গাইডলাইনটা বা কানেকশনগুলো তোমাকে করে দিতে পারবে। এবং তোমার নিজেরও উইলিং থাকতে হবে, নিজের ইগো বা ওই জিনিসটাকে সাইডে রেখে রিচিং আউট ফর হেল্প। That's important. আমার মনে হয় অডিয়েন্স যারা দেখছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের যে মেয়েরা দেখছে যারা প্যাজেন্টরিতে আসতে চায়, তাদের জন্য আজকের এই কনভারসেশনটা খুবই হেল্পফুল হবে। এবার আমরা একটু অন্যদিকে যাই, একটু হালদা সিনেমার ঘটনা যদি চলে যায়, এখানে কাজ করতে যে মানুষ বা প্রকৃতি সম্পর্কে ভিন্ন ধরনের কোনো ধারণা সৃষ্টি হয়েছিল? আসলে হালদার ব্যাপারটা কেমন ছিল, খুব অল অফ আ সাডেন আই গট লকড, অ্যান্ড হচ্ছে তোমার যাওয়ার পর খুব মজার একটা ব্যাপার ছিল হচ্ছে গিয়ে দ্য ওয়ে তৌকির ভাই ওয়াজ, এখন তো তৌকির ভাই বলছি, তৌকির ভাই ওয়াজ বা তিশা আপু যেমন ছিলেন, দ্য ওয়ে দে অ্যাকচুয়ালি কমিউনিকেটেড বা ইত্যাদি, এইসব ব্যাপারগুলো, ওই জিনিসগুলো খুব ভালো লেগেছে। আমি এমনিতেই খুব নেচার প্রেমী একটা মানুষ। সো হালদার ওই পারে গিয়ে ওখানে আবার হচ্ছে গিয়ে হালদার রিসার্চ সেন্টার বা ওই সব হালদার যে একটা গল্প আছে নিজের, ওই জিনিসগুলো জানা বা ওই জিনিসগুলো নিয়ে কথা বলতে পারা, ওই জিনিসগুলো আসলে ভালো লেগেছে। বাট তোমাকে যদি স্পেশালি কোনো কিছু বলতে চাই, আমার আসলে ওভাবে করে খেয়াল নেই। আমার কাছে একটা খুব মনে ছিল, সেটা হচ্ছে গিয়ে যে আই স যে তিশা আপু শাড়ি কীভাবে করে পরে, বিকজ শি ওয়াজ ওয়ারিং আ শাড়ি ইন ফ্রন্ট অফ মি, অ্যান্ড শি ডিড আ ট্রিক যেটা আমি এখনো পর্যন্ত করি, সেটা হচ্ছে গিয়ে যে যখন আঁচলটা উঠাচ্ছে, যদি একা একা শাড়িটা পরতে হয়, সে হচ্ছে হাতটাকে এরকম করে খুলে আঁচলটা এখানে ছড়ায় দেয়, দেন আস্তে আস্তে করে ফোল্ড করে করে এখানে নিয়ে আসে, অ্যান্ড আই ফাউন্ড দ্যাট ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে তোমার ধরো তৌকির ভাই
ওয়াজ তো আমি তো তোমার হচ্ছে বিসাইডস আমি তো অনেক কিছুই করা হয়, so আমি আমার গানও করা হয়, সো আমি ওখানে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে পাশে গুনগুন করছিলাম অ্যান্ড হি ওয়াজ লাইক, আরে তুমি গানও করো, তুমি তো দেখি অনেক কিছু করো ইত্যাদি। তো মানে ওই পুরো ব্যাপারটা ওয়াজ রিয়েলি ফান ফর সামবডি সো ইয়াং লাইক মি। আই এনজয়েড ইট। ট্যালেন্ট প্যাকড একটা মেয়ে, মানে সবকিছু পারা হয়। সো একটু মাটির সিনেমার ঘটনাটা জানি, সেটার সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্তটা আসলে কিভাবে নিয়েছিলে? মাটির সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্তটা প্রথমত হচ্ছে গিয়ে দ্য ডিরেক্টর, দ্য টিম, পুরো গল্পটা সবকিছু মিলিয়ে আসলে আমি খুবই তোমার ধরো আমার কাছে না গল্পটা যতটা ইম্পর্টেন্ট, যে টিমের সাথে আমি কাজ করছি সেটা যদি নতুন টিমও হয়ে থাকে আমার কাছে কিন্তু ওটা ততটাই ইম্পর্টেন্ট। তো সব কিছু মিলে জিনিসটা আসলে ক্লিক করে, গল্পটা আমার কাছে ভাল লাগে, ক্যারেক্টারটা আমার কাছে ভাল লাগে, এবং ইটস অলওয়েজ অ্যান এক্সপিরিয়েন্স, রাইট? তো ধরো তোমার সবকিছু মিলে এই যে ঝিনাইদহতে যাব, একদম বর্ডারের পাশের এরিয়াতে তোমার হচ্ছে গিয়ে শুট করব, দ্য ওয়ে দ্য হোল স্ক্রিন প্লে ওয়াজ রিটেন, সবকিছু মিলে আমার কাছে আসলে ভালো লেগেছে, যদি একদম শর্টে বলি। এবার যদি একটু আরেকটা ভিন্ন প্রসঙ্গে যাই, আমরা তো অনেকে অনেক কিছু করতে চাই কিন্তু সবাই সবকিছু করতে পারি না, কিন্তু আপু তুমি এমন একজন মানুষ, তুমি মনে হয় তোমার লাইফের সব ইচ্ছা পূরণ করতে পেরেছো। এমন কোনো ইচ্ছা আছে যেটা পূরণ করতে পারোনি এখন? হ্যাঁ, আমার খুব ইচ্ছা যে আমি হচ্ছে গিয়ে আর্চারি নিয়ে তোমার অলিম্পিক্সে যাব। ওকে ওকে, মানে এত এত ইচ্ছা তোমার, এত কিছু অ্যাচিভমেন্ট। একটু যদি গিনেসের কথা বলি, এমন একটা প্ল্যাটফর্ম আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ স্বপ্ন দেখতে ভয় পায়, যে এই স্বপ্নটা কিভাবে দেখবো। সেখানে তুমি স্বপ্ন দেখেছো, তোমার কাছে কি মনে হচ্ছে এই স্বপ্নটা যখন বাস্তব হলো, এটা কি আসলে গর্বের ছিল না বেশি দায়িত্বের ছিল? গিনিসের ব্যাপারটা ডেফিনেটলি গর্বের ছিল। এখানের মধ্যে তোমার হ্যাঁ দায়িত্বের জায়গাটা কোথায় ছিল সেটা হচ্ছে গিয়ে যে আমি তো গিনিসের তোমার ধরো G20 সামিটেই যাওয়া হয়েছে। G20 সামিটে তোমার ধরো বাংলাদেশের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাচ্ছি, ফ্যাশন অ্যাম্বাসেডর হিসেবে যাচ্ছি, কালচারাল রিপ্রেজেন্টেশন করছি। ওই জায়গা থেকে ধরো ডেফিনেটলি দায়িত্বের জায়গাটা ওখানে ছিল, যে কিভাবে করে আমি আসলে প্রেজেন্ট করছি, কিভাবে করে অন্যরা আমার কথাগুলোকে রিসিভ করছে, আমি কোনো ইম্প্যাক্ট রাখতে পারছি নাকি। বাট গিনিসটা করে ফেলাটা ওটা তো একটা গর্বের ব্যাপার ছিল। ডেফিনেটলি আমরা দেখি সবসময় তোমাকে যে তুমি অনেক কাজ করো, বিশেষ করে তোমার যদি সেই ইন্টারন্যাশনাল মঞ্চের কথা বলি, সে সময় তো ডেফিনেটলি বাংলাদেশের কিছু না কিছু মিস করেছো। কি সব থেকে বেশি তোমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মিস? অনেস্টলি তেমন কিছু মিস করিনি। কিছু মিস করনি? আসলে তেমন কিছু মিস করার কি আছে, আই উইল বি কামিং ব্যাক টু মাই কান্ট্রি। মানে আমার কাছে কি মনে হয় জানো, সেটা হচ্ছে গিয়ে যে ধরো ইভেন ধরো তোমার এই যে ঈদ বা ঈদের ফেস্টিভ্যালগুলোতে, আমি খুব একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাকে জিনিসটা বোঝাই। আমার কাছে মনে হয় যে আমি তো ফ্যামিলির সাথে এতগুলো বছর করেছি, এখন একটু এক্সপ্লোর করি না, ওকে কি হবে, রাইট? আমি তো ঘুরে ফিরে আবার ফ্যামিলির ওখানে হয়তো বা যাবো, বা যেমন যেটা তুমি বললে যে আমি এই যে দেশের বাইরে যাই বা ইয়ে করি, আমার আমার তখন কেন আমি আমার দেশকে মিস করতে হবে? আমি তো আমার দেশে আবার ব্যাক করবই, আমি তো এই দেশেই থেকেছি, বড় হয়েছি। এখন ওই মিসিং এর এক্সপেরিয়েন্সে চাইতে বেশি আমার আশেপাশে কি আছে ওটাতে প্রেজেন্ট থাকাটা বেশি বেটার না? মানে ফ্লো এর সাথে চলে যাচ্ছ, আশেপাশে কি আছে এনজয় করছো, ওটা এনজয় করব। আমরা আমাদের পরের সেগমেন্টে চলে যাচ্ছি। দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট কাউন্টার স্কিলে। সাপো কাউন্টার স্কিলে আমি আপনাকে প্রশ্ন করব, আপনাকে একটা বেছে নিতে হবে, নাচ না অভিনয়? অভিনয়। ভারতনাট্যম না কত্থক? ভারতনাট্যম। থিয়েটার নাকি সিনেমা? সিনেমা। মঞ্চ না ক্যামেরা? ক্যামেরা। প্রতিবাদ নীরবে না সরাসরি? সরাসরি। পড়ালেখা নাকি অ্যাক্টিভিজম? পড়ালেখা। চট্টগ্রাম না ঢাকা? ঢাকা। দেশ না বিদেশ? বিদেশ। না না না, এটার সাথে একমত হতে পারলাম না। দেশের জন্য যদি তুমি কাজ না করো কে করবে বলো? দেখো বিদেশের ব্যাপারটা কিরকম, তুমি যখন বিদেশে যাবা, তুমি যখন আরো যেমন ধরো মেজরিটি যারা আসলেই বিদেশ থেকে এসে দেশে দেওয়ার মতো অনেক কিছু থাকে তখন, কারণ তুমি বিদেশে অনেক ধরনের ওয়েজ, অনেক ধরনের অপরচুনিটিস তুমি এক্সপ্লোর করতে পারবা, যেটা হয়তো বা দেশে তোমার জন্য করাটা টাফ। তুমি ওই অপরচুনিটিস, ওই স্কিলসগুলো নিয়ে তুমি দেশে আসো, তুমি তখন আরো অনেক বেশি দিতে পারবা। তুমি আবার দেশে ব্যাক করবে হোপফুলি। সো বিদেশে যেতেই পারো কিছু শিখতে। যেমন এখানে একটা ব্যাপার আছে, আবার যদি আমি বলি, যেমন চট্টগ্রামটা ঢাকা, আই উড হ্যাভ সেড চট্টগ্রাম, কিন্তু আমার থাকতে হচ্ছে ঢাকায়, কিছু করার নাই, সো ঢাকাকে ভালোবাসতেই হবে। ওকে, নিয়ম না নিয়ম ভাঙা? নিয়ম ভাঙা। রাজনীতি এড়িয়ে চলা নাকি মুখোমুখি হওয়া? মুখোমুখি হওয়া। ট্রেন্ড না কমফোর্ট? কমফোর্ট। সৌন্দর্য না মেধা? বোথ। সাহসী হওয়া শেখা বাড়ি থেকে না জীবন থেকে? জীবন থেকে। এমন একটা দেশের নাম বলো যেটা সমুদ্র বেষ্টিত নয়। যেটা সমুদ্র বেষ্টিত নয়? না, আমি একটু চিন্তা করি। করো তো একটু চিন্তা। ওকে,
এমন একটা দেশের নাম বলবো যেটা সমুদ্র বেষ্টিত নয়। আমার না আসলে এখন মনে পড়ছে না। তোমার কিছু মনে পড়ছে? আচ্ছা অডিয়েন্স আপনারা একটু বলেন তো এমন একটা দেশের নাম যেটা আসলে সমুদ্র বেষ্টিত নয়। ইউ গাইজ আনসার দ্যাট ফর আস। ওকে, তারপর এটা একটু চালাকি। ওকে, ইনস্টিংক্ট নাকি লজিক? ইনস্ট্যান্ট। শেষ যে বিষয়টা গুগলে সার্চ করেছো, ওয়েট, ওকে দেখো, কোনো এডুকেশনাল কিছু হবে আমি শিওর। ওকে, ইট ওয়াজ বেসিক্যালি ইট ওয়াজ দ্য এপস্টিন ফাইলস পিডিএফ। আমি বললাম না, মানে এমন কিছুই হবে যেটা নিয়ে সে রিসার্চ করবে বা হ্যাঁ, নতুন আমি একটু কিছু ঘাটাঘাটি জানবে, করছিলাম এটা কারণ নিয়ে। সে অনেক বেশি গবেষণা করতে হ্যাঁ, পছন্দ ভালো, করে। হ্যাঁ। আচ্ছা, তুমি নিজেকে কি ভাবো, একজন ভালো স্টুডেন্ট না একজন ভালো আর্টিস্ট? বোথ। একটা নাও। একটাকে কিভাবে নিব? আই এম আ গুড স্টুডেন্ট, আই এম আ ব্যাক বেঞ্চার, বাট আই এম আ গুড স্টুডেন্ট, আই এম আ গুড আর্টিস্ট, বাট আই এম অলওয়েজ লার্নিং। একজন আর্টিস্টও কিন্তু গুড স্টুডেন্ট, বিকজ শিখতে হয় আর্ট ফর্মটাও। হ্যাঁ, অফকোর্স। সো গুড স্টুডেন্ট। ওকে, প্রেমে পড়া টাইম ওয়েস্ট নাকি ইন্সপিরেশন? প্রেমে পড়া টাইম ওয়েস্ট নাকি ইন্সপিরেশন? উইথ দ্য রাইট পারসন 100% ইন্সপিরেশন। ওকে, ইভেন উইথ দ্য রং পারসন ইন্সপিরেশন। আই ফিল লাইক মানে ইন্সপিরেশন ইন আ ওয়ে যেটা হচ্ছে গিয়ে যে কোন ধরনের মানুষের সাথে যাওয়া মিশা উচিত না। ইন্সপিরেশন। সবচেয়ে বড় টার্ন অফ কি? ইন হোয়াট, মানে কোন সেন্সে? ধরো তুমি কারোর সাথে প্রেম করবে বা এরকম কোনো ব্যাপার, বা টার্ন অফ হয়ে যায় না যে এই কাজটা সে করলে একদম টার্ন অফ ব্যাপার। টু ফেসনেস, আই হেট ইট। তারপরে হচ্ছে গিয়ে সুন্দর করে কথা বলতে না পারা, মানে তোমার জানো, আমি পৃথিবীতে এমন অনেক মানুষ দেখেছি খুবই সুন্দর, সেটা মেয়ে হোক ছেলে হোক, হ্যাঁ চোখ ধাঁধানো সুন্দর, অনেক স্মার্ট, মানে তাকে দেখলে ভালো লাগে, কিন্তু কথা বলে না কেন যেন মনে হয় যে রাইট রাইট। আর যাই হোক তার সাথে And I হবে feel না। like the তোমার ধরো ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা আমার ইমোশনাল ইন্টেলিজেন্স কম থাকলে ইটস আ বিগ টার্ন অফ। একদম, আমার মনে হয় এটা ম্যাক্সিমামের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, মানুষের কোন গুণটি তোমাকে বিশ্বাসী করে তোলে? মানুষের কাইন্ডনেস। ওকে, আমরা চলে যাই পরের প্রশ্নে। অপু বিশ্বাস নাকি বুবলি, কার অভিনয় ও পার্সোনালিটি তোমার কাছে ভালো লাগে? বুবলি আপু। শাকিব খান নাকি আফরান নিশো, কার অভিনয় ভালো লাগে? এটা না তুমি একটা খুবই আই ডোন্ট নো, ইট উডন্ট বি কন্ট্রোভার্সিয়াল, বাট দুজনের অভিনয়ের প্যাটার্ন কিন্তু দুই রকম, দুইজনের জার্নি দুই রকম, বা ইউ ক্যান নট কম্পেয়ার যে কার Okay. ভাল লাগে। এটা আমার জন্য একটা ডিফিকাল্ট চয়েস। ওকে, ধরো তোমাকে যদি বলা হয় যে শাকিব খানের কোন দিকটা ভালো লাগে আর নিশো ভাইয়ের কোন দিকটা ভালো লাগে, কি বলবে? আমার কাছে মনে হচ্ছে সাকিব ভাইয়ের যেটা, সেটা হচ্ছে গিয়ে দ্য ট্রান্সফরমেশন। টু বি অনেস্ট, যেমন ছোটবেলায় গ্রোয়িং আপ তোমার ধরো নতুন নতুন ফেসবুকে দেখতাম একটা ওনার ছবি খুব ভাইরাল ছিল, হি ওয়াজ ওয়ারিং আ অরেঞ্জ কালার প্যান্ট উইথ আ Okay. লেদার ওখান থেকে দিস পারসন, দিস ম্যান বিইং ইনটু আ প্রপার ক্যারিং দ্যাট মেগা স্টার Okay. অরা, I feel like that is something that I love. Okay. And নিশো ভাইয়ের যেটা হচ্ছে গিয়ে যে ধরো তোমার এই যে একটা ব্যারিয়ার ব্রেক করা, যে আসলে নাটক করলে সিনেমা করা যাবে না, অ্যান্ড বিইং দ্যাট মানে থাকে না, নিশো ভাই হ্যাজ দ্যাট র্যাভেজিং একটা ব্যাপার আছে, খুবই একদম খুবই করে করে বলতে গেলে হচ্ছে গিয়ে ভেরি তোমার ধরো অ্যাট্রাকটিভ একটা ব্যাপার আছে when he is looking, his looks and everything. আমার কাছে মনে হয় that something I love. বলছিলে আপু শাকিব খানের আগের কথা, ধরো প্রপার ড্রেস আপের যে ব্যাপারটা বা প্রপার মেকআপের ব্যাপারটা এখন পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তোমার কাছে মনে হয় না যে ইন্ডাস্ট্রিটা সব থেকে বড় একটা ড্রব্যাক ছিল? দেখো এখন তো সে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টিমই বাইরে থেকে নিয়ে আসছে, বাইরের ডিরেকশন বা আমাদের দেশের ডিরেকশন, ইয়াং জেনারেশনের অনেক বেশি কাজ এখন হচ্ছে, এবং একটা সময় ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে ওগুলোই চলতো যে নায়ককে একটু গোলাপি লিপ করে দিতে হবে, একটু কানের দুল পরিয়ে দিতে হবে, বা একটু অড কালার্স পরাতে হবে, একটু টাইট কিছু পরাতে হবে। সো আসলে দোষটা কি মনে হয়, যে শাকিব খান নিজেকে ক্যারি করতে পারেনি নাকি ইন্ডাস্ট্রি তার উপরে চাপিয়ে দিয়েছে? আমার কাছে মনে হয় হচ্ছে গিয়ে যে তোমার এখানে দুটো জিনিসই পাশাপাশি ভাবে কাজ করে। কারণ দেখা যায় হচ্ছে যখন তুমি নতুন কেউ, তুমি আস্তে আস্তে করে গ্রো করছো বা গ্রো করার চেষ্টা করছো, তুমিও নিজেকে একভাবে করতে চাও, এবং আমাদের এখানে ধরো স্টাইলিস্ট বা এইসব জিনিসপত্র তো এখন এসে আমরা শিখছি, জানছি, থ্যাঙ্কস টু গুগল, থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া, ফলোয়িং পিপল অন ইনস্টাগ্রাম, রাইট? বাট আগে তো ওই জিনিসটা ছিল না। ইউ ডিডন্ট হ্যাভ আ প্রপার স্টাইলিস্ট উড টেল ইউ যে ভাই তুমি অরেঞ্জ লেদার প্যান্টের সাথে অরেঞ্জ ব্ল্যাক কালার পরলে ইটস গানা লুক ভেরি ফানি, রাইট? ওই জিনিস তো বলতো না। এবং আমাদের একটা ছিল হচ্ছে গিয়ে যে তোমার ধরো যেমন আমি এটা আই ওয়াজ টেলিং দিস যে ইন্ডিয়াতে সেই তখনকার 90s এর যে ফিল্মসগুলো, দ্য মেকআপ দে ডিড, রাইট, সো পলিশড, ইট উডন্ট লুক লাইক মেকআপ, ইট উড লুক লাইক ইয়োর স্কিন তখনকার সময়। ইভেন এখনকার চেয়েও কিছু ক্ষেত্রে বেটার ছিল, অফকোর্স।
আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু ওটাকেই ফলো করার চেষ্টা করতো, বাট পারতো না, বিকজ পারতো উই না। ডিডন্ট হ্যাভ দ্য প্রপার ট্রেনিং অ্যান্ড স্টাফ। ওকে, পরের প্রশ্ন, জিলাপি দিয়ে ইফতার না জিলাপি ছাড়া? জিলাপি দিয়ে। মুড়ি দিয়ে জিলাপি? আই ডোন্ট লাইক মুড়ি। ওকে, ডেফিনেটলি, কারণ তুমি ভাতই খাও না, সো মুড়ির মুড়ি প্রশ্নই ভালো উঠছে লাগে না। না। আচ্ছা, ডিপজল নাকি মিশা সওদাগর, সিনেমায় কে বেশি ভয়ঙ্কর? I feel like হচ্ছে গিয়ে যে দীপজল স্যার brings a different aura to the whole thing. হ্যাঁ, সো Okay. ভয়ঙ্কর নাকি জানি না, বাট অরা 100-100 মানে ডায়লগ ডেলিভারি 100-100। 100%। সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে হাসান জাহাঙ্গীরের বিয়ে বিষয়ক গুজব ছড়িয়েছে। রিয়েলি জানতাম না আমি। ওকে, এটা নিয়ে কোনো I have no okay. idea. আচ্ছা, শোবিজে প্রায় তো দেখা যাচ্ছে যে এই ধরনের গুজব ঘটে, সেটা মৌসুমী আপু হোক বা অন্য কেউ হোক। এই যে শোবিজের গুজবগুলো, এগুলো কিভাবে দেখো তুমি? কিভাবে দেখবো? গুজব তো গুজব, এটা তো কোনোভাবে দেখার কোনো কিছু নেই। ওকে, মানে থাকে না যে কেন এরকম হচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে কিছু হলেই তিল থেকে তাল বানাচ্ছে, নাকি এটা ইন্টারেস্টিং? আরে ভাই, ভালো তো অনেক বেশি এটা যে ব্যাপারগুলো। যেভাবে করে নেয়, এটা মানে তুমি গুজব ছড়াক আর না ছড়াক যেটাই হোক না কেন, পিপল উইল রাইট শিটি থিংস অ্যাবাউট ইউ ইন দ্য কমেন্ট ইফ Okay. দে ডোন্ট লাইক ইউ Okay. অর এনি হাউ, সো ওয়াই কেয়ার। ওকে, চলো এবার পরের সেগমেন্টে চলে Sure. যায়। ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট, ফেমাস ডায়লগ। আমার হাতের এই কার্ডে এখন অনেকগুলো ফেমাস ডায়লগ আছে, এখন এগুলো আপনাকে একটা একটা করে পড়তে হবে আর ক্যামেরায় দিতে হবে। ওকে, ফাইন। আহো ভাতিজা আহো, সানডে মানডে একেবারে ক্লোজ কইরা দিমু। ওকে, ওই জিল্লু, এই মাল দে। আমি খবর হই না, খবর তৈরি করি। ওকে, আমাদের মতো গরিবদের শরীর থেকে রক্ত ঝরানোই আপনাদের অহংকার। আমি জানি প্রিয়ার বাবা কোনোদিনই আমার কাছে প্রিয়াকে তুলে দেবে না। ওকে, 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 খুব সুন্দর সুন্দর আমরা কিছু ডায়লগ পেলাম। এবার পরের সেগমেন্টে চলে Sure. যাব। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্ট, জুত টেবিলে। যা বলিবেন সত্য বলিবেন, ব্যাপারটা খানিকটা এরকম। Cool. আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে তোমার সাহস তোমার কাছ থেকে স্বাভাবিক জীবন কেড়ে নিয়েছে? থাকে না যে যখন আমরা সাহসে থাকি না, মনে করো একটা তেলাপোকা দেখে আমি ভয় পাচ্ছি, বাট তুমি তো অনেক সাহসী, আমার মনে হয় না তুমি তেলাপোকা ভয় পাও। না, আমি মাকড়সা ভয় পাই। ওকে, কিছু একটা ভয় পাও, স্বাভাবিক জীবন থেকে তোমাকে টেনে নিয়েছে? হ্যাঁ। কেমন? কেমন বলতে হচ্ছে গিয়ে ধরো তোমার সাহসের সাথে যেটা আসে তোমার ধরো মেন্টাল প্রেশার, এবং একটা পর্যায়ে গিয়ে ধরো তুমি যখন দেখা যায় যে সাহস মানেটা কি, যে কোনো একটা, যেমন আমার সাহসের জায়গাগুলো হচ্ছে গিয়ে যে আমি যে কোনো একটা সিস্টেম নিয়ে কথা বললাম, বা যে Okay. কোনো একটা ধরো ইভেন আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আই রিমেম্বার, আমি জাস্ট একটু করে তোমাকে শেয়ার করি। সো আমার তখনকার সময় আমার ফার্স্ট ইয়ারের যে চেয়ারম্যান ছিলেন হেলাল স্যার, আমাকে অনেক আদর করতেন। তো স্যারের সাথে আমার অ্যাটেন্ডেন্স কম ছিল, সো আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই স্যাট অ্যান্ড হি ওয়াজ লাইক হচ্ছে গিয়ে যে রাফা অ্যাটেন্ডেন্স এত কম হলো কেন? আমি বললাম যে স্যার আসলে ইউনিভার্সিটিতে, and I feel like majority students won't do that with the chairman. I told him directly that ইউনিভার্সিটিতে হচ্ছে যখন স্টুডেন্টরা ভর্তি হয়, I feel like যে ওরা এখানে অনেকভাবে নিজেদেরকে এক্সপ্লোর করবে, পলিটিক্যালি, কালচারালি, ইত্যাদি ইত্যাদি অনেকভাবে। সো কারো কাছে যদি প্রপার কোনো ডকুমেন্টেশন থাকে, ওকে ওই অ্যাটেন্ডেন্সের হ্যারাসমেন্টটা করাটা উচিত না। এবং কোনো টিচারের ক্লাস যদি তার ভালো লেগে থাকে, সে এমনিতেই অ্যাটেন্ডেন্স নিবে। সো আই ফিল লাইক টিচারদেরকে জিজ্ঞেস করা উচিত যে তারা ভালো পড়ান না কেন। ওকে, সো স্যার ওয়াজ লাইক হচ্ছে এটা তুমি আমাকে বলেছো ঠিক আছে, বা তার কারোর সামনে কিন্তু এই কথা বলবা না, হুইচ ইজ ট্রু। আমি যদি এটা আমার জায়গায়, আমার যেমন আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আমার তোমার হচ্ছে আমাকে একটা ফলসলি, এটা নিয়ে অনেক নিউজ হয়েছিল যে আমার একটা ফলস ইয়ার লস দেওয়া হয়। আই ওয়েন্ট টু মিস ওয়ার্ল্ড অ্যান্ড দেন আই হ্যাড আ স্পেশাল, আই ডোন্ট নো, যারা আসলে মনে হয় আমি এটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে নাকি, আই এম নট টু শিওর, পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়েছেন তারা জানেন যে স্পেশাল এক্সাম দেওয়ার একটা ওয়ে থাকে। অ্যান্ড আই গট দ্য পারমিশন, আই গট এভরিথিং, অ্যান্ড আমাদের চেয়ারম্যান চেঞ্জ হন অ্যান্ড সামহাউ দেয়ার ওয়াজ অ্যান অ্যাডমিনিস্ট্রেশন ঝামেলা, অ্যান্ড ওটার জন্য দে গেভ মি আ 1 year লস, উইচ ওয়াজ কমপ্লিটলি একদমই তোমার ইললজিক্যাল, আনএথিক্যাল এবং এগেইনস্ট দ্য রুলস।
এবং এই জিনিসটা সর্ট আউট করা যেত ইফ আই ফিল লাইক যে আমি হয়তো বা একটা সরি বললাম আমাদের চেয়ারম্যানকে বা কিছু একটা, বাট আমার কোনো দোষ ছিল না। অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য চেয়ারম্যানস রুম অ্যান্ড আই আস্কড হিম যে স্যার আমার ফলটা কোথায় আমাকে বলেন। অ্যান্ড দ্য আদার ফ্যাকাল্টি মেম্বার ওয়াজ লাইক হচ্ছে রাফা তুমি এখান থেকে যাও। আমি বললাম যে স্যার আমাকে বলতেই হবে আমার ভুলটা কোথায়। সো ওই স্ট্যান্ডটা নেয়া বা ওই গ্রাউন্ডটা হোল্ড করা, আই ফিল লাইক হচ্ছে এইসব জিনিসের জন্য যেটা হয় যে ধরো তুমি কেন কথা বলতেছো, তোমার এত দেমাগ কিসের, এখানে তো দেমাগের ব্যাপার না, এই টাইপের একটা মেন্টালিটি মানুষের মধ্যে চলে আসে, বি ইট এনিবডি। সো ওই জায়গাটা থেকে তুমি স্বাভাবিক জীবনের যেটা বললা ওটা অফকোর্স এফেক্টেড হয়। ডেফিনেটলি। আচ্ছা, একাকিত্ব তোমার জন্য শক্তি না দুর্বলতা? একাকিত্ব আমার জন্য শক্তি। আমার কাছে একাকিত্ব মানে লোনলিনেস না, আমার কাছে একাকিত্ব মানে হচ্ছে সলিটিউড, মানে হচ্ছে আমি এনজয় করি বিষয়টা। আন্দোলনে নামার পর সবচেয়ে কাছের কার কাছ থেকে আঘাত পেয়েছো? আন্দোলন নামার পর সবচেয়ে কাছের কার কাছ থেকে আঘাত পেয়েছি না, ওরকম কারোর কাছ থেকে আসলে আঘাত পাইনি। আচ্ছা, কখনো কি মনে হয়েছে চুপ থাকাটা ও একটা না, অপরাধ? আচ্ছা আচ্ছা আঘাত পেয়েছি আমি বলি, আলো আসবে গ্রুপে আমাকে যে মানুষটা আমার ডিটেলস শেয়ার করেছিলেন উনি আমার খুব ভালো, মানে আমার কাছে মনে হতো হি ওয়াজ আ ওয়েল উইশার, হি ওয়াজ আ জার্নালিস্ট অ্যান্ড আমার কাছে মনে হয়েছিল হি ওয়াজ আ ওয়েল উইশার, বাট উনি আমার পুরো ডিটেলস দিয়ে দিয়েছিলেন। মানে আই স ইট, আমার কাছে মানে আঘাত পাবো এটা ব্যাপারটা ওরকম না, বাট আই ফেল্ট লাইক ওয়াই, কি দরকার ছিল। জীবনের চলার পথে কোনো কারণে কখনো কি চুপ থাকা হয়েছিল যে ভয়ে কোনো কিছু বলা হয়নি? ভয়ে কোনো কিছু বলা হয়নি, ব্যাপারটা এরকম হয়নি, কিন্তু হ্যাঁ চুপ থাকা হয়েছে। তখন কি নিজেকে অপরাধী মনে হয়েছে? না, আমি আবার পরে কথা বলেছি, কিন্তু ইনস্ট্যান্ট ওই মোমেন্টে কথা বলতে পারিনি বা বলা হয়নি। আচ্ছা, তোমার সম্পর্কে সবচেয়ে বড় ভুল ধারণা কি? অহংকারী ওকে, মনে হয়। এমন একটা সত্য বলো যেটা ভবিষ্যতে মানে তোরসাকে তুমি বলতে চাও, ভবিষ্যতের তোমাকে তুমি বলতে চাও। এমন একটা সত্য যেটা ভবিষ্যতে আমাকে এভরিথিং ইজ গোইং টু বি অলরাইট, এটা ভবিষ্যতে আমার মনে হয় যেটা সবসময় তোরসাকে আমি বলতে চাই। ওকে, শক্ত মেয়েদের সমাজ কেন ঝামেলাপূর্ণ বলে দেখে তোমার কাছে কি মনে হয়? কারণ তারা কথা বলে। ওকে, মানে মেয়েরা চুপ থাকবে, মেয়েরা কথা কম বলবে। চট্টগ্রামের ছেলেরা প্রেমিক হিসেবে কেমন? চট্টগ্রামের ছেলেরা প্রেমিক হিসেবে কেমন? প্রেমিক হিসেবে ভালোই। তোমার বদ অভ্যাস? আমার বদঅভ্যাস, আরে এটা তো একটা বিশাল প্রশ্ন। আমার বদঅভ্যাস, রিসেন্টলি একটা বদঅভ্যাস আমার হয়েছে, সেটা হচ্ছে গিয়ে যে আমি একটু ইনডিসিপ্লিনড হয়ে গেছি, এটা একটা বদঅভ্যাস। ওকে, রেগে গেলে কি করো? চুপ হয়ে যাই। বিগেস্ট রেড ফ্ল্যাগ? আমার নিজের বিগেস্ট রেড ফ্ল্যাগ হচ্ছে, ও মাই গড, ইফ আই এম নট লাইকিং সামথিং, ইভেন ইফ আই এম স্মাইলিং, ইউ ক্যান সি ইট অন মাই ফেস। এটা একটা আসলে রেড ফ্ল্যাগ, কারণ তুমি কারোর সাথে তোমার কনভারসেশন করতে ভালো লাগছে না, তুমি মুখে মুখে হাসি হাসি আছে কিন্তু চোখে মুখে জিনিসটা এক্সপ্রেস করছে, এটা কিন্তু আসলে একটা রেড ওকে, ফ্ল্যাগ। আমারও একটা রেড ফ্ল্যাগ আছে, আমিও দেখা যাচ্ছে হাসলেও। হ্যাঁ, ওই যে এই ব্যাপারটা মানে থাকে না তোমার, আরে হোয়াটস দ্যাট টার্ম, আই ফরগট ইট, বাট ওকে, আমরা পরের সেগমেন্টে চলে যাচ্ছি। দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট লাইফ কর্নারে। জীবন নিয়ে এবার আরো কিছু জানবো। আচ্ছা, চট্টগ্রামের কোন জায়গাটা তোমার খুব পছন্দ, বারবার যেতে চাও? চট্টগ্রামে, আচ্ছা, আমার বাবার কবরস্থান, আমার পাপার, মানে whenever I feel good, sad, whatever, I go there and I love to spend time over there. আমার বেশ ভালো লাগে। ভ্রমণে গেলে সবার আগে কি খেয়াল করো, মানুষ, প্রকৃতি না খাবার? ভ্রমণে গেলে কমফর্ট, ওকে, সবার আগে কমফর্ট, দেন খাবার, তারপর প্রকৃতি। না, খাবার নিয়ে প্যারা খাও না? মানে যা আছে লাগলে খাবো না? না লাগলে খাবো না ব্যাপারটা সেটা না, ইউজুয়ালি পচা খাবার দাবার, ভালো খাবারের জায়গা খুঁজে বের করবো। ওকে, তোমার কাছে বিলাসিতা মানে কি? আমার কাছে বিলাসিতা মানে কি? আমার কাছে বিলাসিতা মানে হচ্ছে গিয়ে টেকিং আ ব্রেক whenever I want to. ফিটনেসের রহস্য? অনেক বললাম তো, ডিসিপ্লিন, আর কি এক কথায় ডিসিপ্লিন। রেগে গেলে নিজেকে কিভাবে সামলাও? রেগে গেলে যেটা করি, আমি ইনস্ট্যান্ট সাথে সাথে কথা বলাটা পছন্দ করি না, বাট আমি পরে ওই বিষয়টা নিয়ে, যদি এমন কোনো ইম্পর্টেন্ট মানুষের বা কোনো ইম্পর্টেন্ট কিছু হয়ে থাকে, আমি ওটা নিয়ে কথা বলি, অথবা নিজে নিজে জিনিসটা নিয়ে তোমার ধরো নিউট্রাল জায়গা থেকে চিন্তা করার চেষ্টা করি। তোমার ক্লোজেটে সব থেকে বেশি কি আছে? কামিজ, শাড়ি, পারফিউম, ব্যাগ? আমার ক্লোজেটে আই ফিল লাইক হচ্ছে টি শার্টস, অনেক বেশি টি-শার্ট। অনেক টি শার্ট। ওকে, তুমি কি চোখ দেখে মানুষকে চিনতে পারো বা বুঝতে পারো? হ্যাঁ। আমার চোখ দেখে কি মনে হচ্ছে? তোমার চোখ দেখে কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে গিয়ে যে তুমি ইউ আর ট্রাইং টু ফিনিশ দিস থিং ভেরি ফাস্ট রাইট নাও, বাট ইউ আর অলসো এনজয়িং দ্য কনভারসেশন। ওকে, যদি এখনকার ইনস্ট্যান্ট তোমার ইয়ে থেকে বলি আর কি। ওকে, আচ্ছা, জীবনে যদি নাচ না থাকতো তাহলে কি হতো? জীবনে যদি নাচ না থাকতো তাহলে হচ্ছে কি এক্সপ্রেস করার জায়গাটা থাকতো না,
বডির ফ্রিডমটা থাকতো না, আই ডোন্ট নো, অনেক কিছুই থাকতো না আসলে। যদি কোনো একজন নায়কের সাথে স্ক্রিন শেয়ার অপরচুনিটিস আসে তাহলে সেটা কে হবে ইন আওয়ার কান্ট্রি ইন আওয়ার কান্ট্রি? আই ফিল লাইক আমি দুজনের কথা বলি, তুমি যে দুজনের কথা, একজন তাহলে সাকিব ভাইয়ের সাথে। ওয়াই শাকিব খান কেন? বিকজ ওয়াই নট, মানে আই ডোন্ট নো ওয়াই নট, সুপারস্টার, ওয়াই নট। ইয়া। আচ্ছা, তোমার স্টাইল আইকন কে? আই ফিল লাইক আমার হচ্ছে অনেক বেশি তোমার ইউজুয়ালি আমার যে মাই বডি স্ট্রাকচার বলি সব কিছু মিলায় আই টেন্ড টু হ্যাভ আ লাইকিং টুয়ার্ডস দীপিকা পাদুকোন। ওকে, হ্যাঁ তোমার সাথে কিন্তু যায় ব্যাপারটা। আচ্ছা, প্রেমে তুমি কি আবেগী নাকি বাস্তববাদী? দোনোটাই। দুটোটা কিভাবে হয়? দোনোটাই। তুমি আবেগে হলে কি বাস্তববাদী হতে পারবা না, এরকম তো কোনো মানে আমার বিষয় আবেগ নেই। আছে কিন্তু আমি রাইট থাকবো, বাস্তব অবশ্যই, কথা বলবো। হ্যাঁ। আচ্ছা, তোমার পোষ্য প্রাণী সম্পর্কে জানতে চাই। আমার এখন দুটো বিড়াল আছে, একটার নাম হচ্ছে অরি, আমরা ডাকি অলি, আর একটা Okay. হচ্ছে কুটু। ওকে, কুটু, কুটুটা সুন্দর, খুব কুটু কুটু কুটু, লাগছে। ও কুটুকুটি। আচ্ছা, প্রথম প্রেমের স্মৃতি আছে কোনো? প্রথম প্রেমের স্মৃতি আছে নাকি কোনো? আমার প্রথম সম্পর্কে যেটা ছিল হচ্ছে তোমার একটা ইনসিডেন্ট আমি শেয়ার করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আম, এরকম একবার হয়েছিল যে আমি একটু মন খারাপ করেছিলাম, অ্যান্ড দেন আমার তখনকার যে আমার এক্স পার্টনার যে ছিল সে হচ্ছে গিয়ে ও গাড়ি নিয়ে এসে আমাকে তুলে নিয়ে গেছিল, হাতটা মানে এটি চোখ টোক বন্ধ করে তুলে নিয়ে গেছে, বিকজ আমি কথা বলছিলাম না তার সাথে। সো দ্যাট ওয়াজ ওয়ান ওয়াও, এক্সপেরিয়েন্স। ইন্টারেস্টিং, কিউট অনেক। Yeah. প্রথম প্রেমের চিঠি কবে পেয়েছো? আমার সাথে অনেক কমিউনিকেট করার চেষ্টা করছিল, বেসিক্যালি হি স মি অ্যাট আমাদের কালচারাল প্রোগ্রামে, অ্যান্ড হি ওয়াজ মাই সিনিয়র, সো কমিউনিকেট করার অনেক চেষ্টা করছিল, অ্যান্ড আমি পাত্তা দিচ্ছিলাম না। সো Okay. অলমোস্ট 3-4 মাস সে হচ্ছে অনেক চেষ্টা করে তখন প্রথম একটা চিঠি পাঠায়, যেটা আমার পুরো ক্লাস ফার্স্টে পড়ে ফেলে, তারপরে আমার কাছে আসে। ওকে, খুব লজ্জাজনক, খুব লজ্জাজনক। ওকে, খুবই লজ্জাজনক। যাই হোক, আমরা পরের সেগমেন্টে চলে যাই। দর্শক, চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্ট, ফ্যান কানেকশনে। তোমার তো অনেক ফ্যান, কারণ যত বেশি কাজ করবে তত বেশি ফ্যান বাড়বে। তো দর্শকদের কোন প্রতিক্রিয়াটা তোমাকে একদম ভেতর থেকে বদলে ফেলেছে? ওফ, আমার এত ভাল লাগে যখন হচ্ছে গিয়ে তোমার ধরো আমি একেবারে শুধু আমার অভিনয় নিয়ে বলবো না, অ্যাজ আ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, যখন যে কোনো কেউ স্পেশালি ইউথ মানে খুব ইয়াংস্টার্স যারা আছে, টিনেজার্স অর মাত্র দে আর জাস্ট মানে গেটিং ইনটু 18-19 এরকমের মধ্যে আছে, দে গেট ইন্সপায়ার্ড অ্যান্ড হচ্ছে গিয়ে কোনো একটা অ্যাক্টিভিটি করে বা কোনো একটা কিছু করে আমাকে ইনফর্ম করে যে আপু আমি এই জিনিসটা দেখে এই জিনিসটা করেছি। আই ফিল ভেরি গুড। ওকে, নতুন প্রজন্মের যে মেয়েরা আছে তাদের মধ্যে সব থেকে বড় ভুল কি? কোন ধরনের ভুলের কথা বলছো? থাকে না যে অনেকে হয়তো ভুল মানুষের সাথে প্রেম করছে, হয়তো অনেকে ভুলভাবে নিজেকে ভাইরাল হওয়ার জন্য উপস্থাপন করছে। আমার কাছে মনে হয় হচ্ছে গিয়ে যে আই এম নট দ্য পারসন টু বেসিক্যালি পয়েন্ট আউট দিস থিংস, যে আসলে কার কি ধরনের ভুল বা কার কি ধরনের বিকজ ইন দি এন্ড তার জায়গাটা থেকে সে যেটা করছে ইটস গানা benefit or not benefit her only, but what I want to say is যে যেটাই করুক না কেন বা যেটাই আমরা যে কোনো কেউই করি না কেন, সেটা তোমার ধরো আমাদের অ্যাটলিস্ট আয়নার সামনে যাতে দাঁড়িয়ে আমরা একটু ভালো ফিল করতে পারি নিজেদেরকে নিয়ে, ওই জায়গাটা যাতে থাকে, বিকজ ওইটা যখন থাকবে না একটা না একটা সময়ে গিয়ে না, তখন ইউ উইল ফিল ভেরি ফ্রাস্ট্রেটেড। একদম। আচ্ছা, একজন শিল্পী দর্শকদের কাছে আসলে কি চায় না, কি প্রত্যাশা করে না? দর্শকদের কাছ থেকে বাজে বাজে কমেন্ট প্রত্যাশা করে আমি না। এটাই ভাবছিলাম উত্তর হওয়া উচিত, বিকজ রিসেন্টলি এটা আমার মনে হয় সবাই অনেক বেশি ফেস করছে। এটা অনেক দিন ধরেই ছিল, এখন হয়তো মানুষজন কথা বলে এটা নিয়ে। ওকে, সো আমরা আমাদের পরের সেগমেন্টে চলে যেতে চাই। Sure. দর্শক, চলে যাচ্ছি আমাদের পরের সেগমেন্ট, একেবারে শেষ মুহূর্তের শেষ প্রশ্ন। ক্যামেরায় তাকিয়ে নিজের জন্য দর্শকদের উদ্দেশ্যে একটা মুখ অভিনয় করতে হবে। নিজের জন্য দর্শকদের উদ্দেশ্যে কি করতে মুখ হবে? অভিনয়। মুখাভিনয় করতে হবে। মুখাভিনয় আমি আসলে ভাবে করে কিছু করব না, আমি জাস্ট এতটুকু বলবো যে যেটা দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে গিয়ে যে আমি তোমাদের ভালোবাসি। ওকে, 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? 5 বছর পরের কথা আমি জানি না, বাট আমি নিজেকে এমন একটা জায়গায় দেখতে চাই যেখানে হচ্ছে আমি যদি একটা কাপ নামিয়ে রাখি, শেয়ার ফল করবে। ওকে ওকে, এমন একটা জায়গায় নিজেকে দেখতে চাই। আচ্ছা, চট্টগ্রামের ভাষায় কিছু একটা বলো। তোমরা বেগুন কেন আসো, ভালো আসোনি?
এই কি সুন্দর। আচ্ছা, একদম আমরা শেষ মুহূর্তে এখন আছি, নিজের জন্য একটা হাসি। নিজের জন্য একটা হাসি, নিজের জন্য তো এই হাসিটাই থাকে না, কেমন হবে সেই হাসি? আহ। সবকিছুর আড়ালে জাস্ট নিজের পুরো জীবনটাকে এক নজরে ভাবলে। আই ফিল লাইক নিজের জন্য হাসি না, নিজের জন্য অলওয়েজ একটা একটা হাগ, একটা তো আর্ম হাগ। ওকে, এবং আমরা একেবারে শেষ প্রান্তে আমাদের দর্শক যারা আছে তাদের কি বলতে চাও? আমাদের দর্শকদের বলতে চাই হচ্ছে গিয়ে যে আমাদের দেশের নেক্সট যেটা সবচাইতে ইম্পর্ট্যান্ট, যে আসলে নেক্সট পলিটিক্যাল জায়গা যেখানেই থাকুক না কেন, যে আপনারা সবাই আসলে আমাদের দেশের রাজনীতি বা এইসব বিষয়গুলো নিজেদের অধিকার সম্পর্কে অলওয়েজ সচেতন থাকবেন। ডেফিনেটলি ওয়াচ দিস এপিসোড অফকোর্স। আর হচ্ছে গিয়ে যে আমাকে নিয়ে যে কোনো আপডেট জানার জন্য কিপ ফলোইং মি অন সোশ্যাল মিডিয়া। সবসময় ভালোবাসবেন, চেষ্টা করবেন একে অন্যের পাশে থাকার জন্য। আমি এটা মোটিভেশন দেওয়ার জন্য বলছি না, আসলে চেষ্টা করবেন, ভিতর থেকে ভালো লাগবে। থ্যাংক ইউ তোরসা আপু, তুমি অনেক বেশি পরিশ্রমী একজন মানুষ এবং অনেক কাজের মাঝখানে ব্যস্ত থাকো, সব মিলিয়ে আমাদের আজ সময় দিয়েছো, দারুণ একটা সময় কাটলো। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের তারার রং। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে আপনাদের পছন্দের অন্য কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।